আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। প্রথমেই আমি আমার নিজের পরিচয় নিয়ে নিই। আমি রাগিব তুর, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারে আছি এবং মেডিকেল বোর্ডার ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত আছি। তো তোমাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমাদের আজকে লাইভ ক্লাসে জয়েন করার জন্য। এবং আমি তোমাদেরকে বলবো যে তোমাদের এই চ্যাপ্টারটা তোমাদের যেহেতু শর্ট সিলেবাসের মধ্যে আছে এবং অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এবং এই ক্লাসটা আমাদের মেডিকেল মেইন গ্রুপে হচ্ছে। সো আমি আশা করব তোমরা আমাদের আজকে ক্লাসের লিঙ্কটি শেয়ার করে তোমাদের যারা বন্ধু বান্ধবরা রয়েছে তাদেরকে এই ক্লাসটি দেখার সুযোগ করে দিবে। তো আর বেশি কালক্ষেপণ না করে আমি আমাদের আজকের ক্লাসে চলে যাচ্ছি। তো আজকের যেই ক্লাসটা কোষ বিভাজন, তাই না? এই কোষ বিভাজনের যেই গান, এই গান কিন্তু অনেক আগে থেকেই বাজতেছে, তাই না? তোমরা ক্লাস 6 থেকে মানে এই চ্যাপ্টারটা পড়া শুরু করছো, তারপর তোমরা এখনো পড়ছো। যখন তোমরা মেডিকেলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়বা তখনও এই চ্যাপ্টারটা থাকবে। ইভেন মেডিকেল পাস করে যখন পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা দিবা তখনও এই চ্যাপ্টারটা তোমাদেরকে পড়তে হবে। তো তোমরা বুঝতেই পারছো যে এই চ্যাপ্টার তোমাদের পিছু ছাড়তেছে না। তো এই চ্যাপ্টারটা ভালোভাবে জেনে যাওয়া, ভালোভাবে পড়ে যাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইভেন আমি যখন মেডিকেল ফার্স্ট ইয়ারে ছিলাম তখন কিন্তু এই চ্যাপ্টারটা থেকে আমাদের কোশ্চেন আসতো। তো 11-12 যে নলেজটা ছিল সেই নলেজ দিয়েই কিন্তু আমরা পরীক্ষাগুলো পার করে দিতাম, আমরা নতুন করে আর কিছু পড়া লাগতো না। তো আজকে আমরা দেখবো যে এই চ্যাপ্টারটা কীভাবে আমরা একটু সহজভাবে বুঝতে পারি। আজকে আমাদের চ্যাপ্টারটা হলো কোষ বিভাজন। কোষ বিভাজনের শুরু থেকে মায়োসিসের পূর্ব পর্যন্ত এই ছোট চ্যাপ্টারটাকে আমরা আরও ছোট করে এনেছি যাতে তোমরা খুব সহজেই এই চ্যাপ্টারের টপিকগুলো ভালো মতো করে ক্যাচ করতে পারো। তো তোমরা অনেকেই জয়েন করে ফেলছো, আমি তোমাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো যাতে তোমরা তোমাদের যারা বন্ধু বান্ধব রয়েছে তাদেরকেও তোমরা আজকের ক্লাসে ইনভাইট করবে। তো আমি দেখতে পাচ্ছি অনেকেই ক্লাস নিচ্ছে, অনেক ক্লাসে আছে। তো আমি শুরু করে দিই আমাদের আজকের ক্লাসটা। তো দেখো, প্রথমেই তোমাদের এই চ্যাপ্টারটার যে প্রথমে আমরা এই চ্যাপ্টার শেষে কি কি জানতে পারবো এই জিনিসপত্রগুলো তোমাদের এখানে আছে। সো এটা আমরা স্কিপ করতে পারি, পরের পার্টে চলে আসি। এই জিনিসটা একটু তোমাদের কাছে ক্লামজি লাগতে পারে বা একটু কঠিন লাগতে পারে, বাট এই চ্যাপ্টারটা পড়ার আগে এই জিনিসটা বোঝা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে ক্রোমোজোম কি, জিন কি, ক্রোমাটিড কি, ক্রোমাটিন কি। ঠিক আছে, তো আমরা চলে আসি প্রথমে যে ডিএনএ কি। আসলে ডিএনএ কি? ডিএনএ হলো এক ধরনের অ্যাসিড। সহজ কথায় ডিএনএ হলো এক ধরনের অ্যাসিড, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে, আচ্ছা। তো এই ডিএনএটা যখন কোনো এক ডিএনএ পার্টটা কি, জিন পার্টটা কি, ক্রোমোজোম পার্টটা কি, ক্রোমাটিন পার্টটা কি, প্রথমে আমাদেরকে এই জিনিসটা একটু ভালো মতো করে এখান থেকে দেখে নিতে হবে। ঠিক আছে, তো এখন দেখো ডিএনএ জিনিসটা হলো একটা মানে কি বলবো একটা পলিমারের মতো। ওকে, তো ডিএনএর যে ছোট্ট ছোট্ট মনোমারগুলো এগুলো কেন বলি নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডটা তিনটা জিনিস নিয়ে গঠিত হচ্ছে। তোমরা আমার মনে হয় তোমরা অনেকেই জানো কি কি সেই তিনটা জিনিস। একটা হলো নাইট্রোজেন বেস, তারপরে কি পেন্টোজ সুগার এবং ফসফেট গ্রুপ। এই তিনটা মিলে একটা চলেছে নিউক্লিওটাইড। সেই নিউক্লিওটাইডগুলো একসাথে তৈরি করছে ডিএনএ, এবং অনেকগুলো ডিএনএ তোমার মিলে হচ্ছে ক্রোমোজোম। ঠিক আছে, ক্রোমোজোমের কোন পার্টটাকে আমরা জিন বলি এই কথা আমরা জানা গুরুত্বপূর্ণ। একটা মনে করো ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমের সম্পূর্ণ পার্টটাই কি আমাদের বংশগত যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো বহন করে? অবশ্যই না। ক্রোমোজোমের যেই অংশগুলো, সাপোজ আমি একটা ধরে নিই, মনে করো একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের এটা মনে করো একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের শুধু এইটুকু অংশ বংশগতির বৈশিষ্ট্যগুলো বহন করছে। তো ক্রোমোজোমের যেইটুকু অংশ এই বংশগতির বৈশিষ্ট্যগুলো বহন করছে ওইটুকু অংশকে আমরা জিন বলবো। আমি হয়তো তোমাদের বুঝাতে পেরেছি। এবং দেখো এই যে জিনটা, এই জিনটা কি ক্রোমোজোমে একটা নির্দিষ্ট জায়গায় অবস্থিত না? তো এই যে জিনের যে পজিশনটা, এই পজিশনটা বোঝানোর জন্য ওই জায়গাটাকে আমরা কিছু অংশ দিয়ে ডেজিগনেট করি। ওই অংশটাকে বলা হয় লোকাস। তার মানে দেখো ক্রোমোজোমে কি থাকে, একটা খাটো বাহু থাকে, একটা লম্বা বাহু থাকে। তো আমরা বলতে পারবো খাটো বাহুর শীর্ষে থাকে, তাই না? এইরকম ভাবে আমরা কিন্তু জিনিসটাকে প্রকাশ করতে পারি। যেমন আমরা ইনসুলিনের ক্ষেত্রে আমরা কি বলি, ইনসুলিনের জিনটা কোথায় থাকে, যে 11 নম্বর ক্রোমোজোমে খাটো বাহুর শীর্ষে। এই যে অবস্থানটা আমরা বুঝালাম, এই অবস্থানকে আমরা বলি লোকাস। তার মানে তোমরা জিন কি জিনিস এটা বুঝতে পেরেছো। তার মানে জিন বলো, ক্রোমোজোম বলো, সবকিছু আসলে কি দিয়ে তৈরি? সবকিছু আসলে ডিএনএ দিয়ে তৈরি। ওকে, তাহলে এখন আমরা চলে আসি পরের পার্টটুকুতে। এই যে ডিএনএটা এটা কি হয়, বা এই ডিএনএটা এক ধরনের প্রোটিনের সাথে তাদের একটা সম্পর্ক থাকে। তোমার প্রত্যেকটা যে ডিএনএ গুলো আছে এই ডিএনএ গুলো প্রোটিনের সাথে তৈরি মানে সংযুক্ত হয়ে তৈরি করে হলো নিউক্লিয় প্রোটিন। কি বললাম আমি, যে ডিএনএ প্লাস প্রোটিন। তার মানে এরা একসাথে কি তৈরি করবে, মানে নিউক্লিওটাইড প্লাস প্রোটিন, এরা একসাথে কি তৈরি করবে? নিউক্লিয় প্রোটিন। ঠিক আছে, এরা একসাথে মিলে কি তৈরি করবে? নিউক্লিয় প্রোটিন। ঠিক আছে, আমি যে ডিএনএটাকে কেটে দিই, এখানে আমি খুব ভালোভাবে লিখতে পারি নিউক্লিওটাইড, এটা আরো ভালো দেখায়।
যে নিউক্লিওটাইড এবং প্রোটিন এরা একসাথে তৈরি করতেছে নিউক্লিয় প্রোটিন। প্রোটিনের ক্ষেত্রে তোমরা জানো দুই ধরনের প্রোটিন রয়েছে আমাদের, হিস্টোন এবং প্রোটামিন। ম্যাক্সিমাম সবগুলো ক্ষেত্রে আমরা হিস্টোনই পেয়ে থাকি, শুধুমাত্র শুক্রাণুর ক্ষেত্রে আমরা ওইখানে প্রোটামিন পেয়ে থাকি, ঠিক আছে। তো এই হিস্টোন এবং প্রোটামিন এই যে দুই প্রোটিন রয়েছে, এই দুই প্রোটিনগুলো আসলে নিউক্লিওটাইডগুলোকে কিছুটা মানে সহায়তা প্রদান করে বা একটা গাঠনিক শক্তি প্রদান করে, যে গাঠনিক শক্তির মাধ্যমে ওরা একসাথে থেকে ওরা নিউক্লিয় প্রোটিন তৈরি করে। এরকম অনেকগুলো নিউক্লিয় প্রোটিন একে অপরের সাথে মানে টাইটলি কয়েলড অবস্থায় থাকে বা কুণ্ডলিত অবস্থায় থাকে, এবং কুণ্ডলিত অবস্থায় যখন থাকে, কুণ্ডলিত হতে হতে যখন এইরকম 700 ন্যানোমিটার অবস্থায় পৌঁছায়, তখন তাদেরকে আমরা কি বলি? তখন তাদেরকে আমরা বলি ক্রোমাটিন। ক্রোমাটিন মানে হলো সুতার মতো দেখতে। ক্রোমাটিন মানে কি? ক্রোমাটিন মানে হলো সুতার মতো দেখতে। এবং যখন কোষ বিভাজন শুরু হয়, তখন এই ক্রোমাটিনগুলো আরো বেশি কুণ্ডলিত হয়ে যায়, আরো বেশি মোটা হয়ে যায়। তখন এই ক্রোমাটিনগুলোকে আমরা বলে ফেলি ক্রোমোজোম। কি বললাম? কোষ বিভাজন যখন শুরু হয়, তখন এই ক্রোমাটিনগুলো একসাথে আরো অনেক বেশি কুণ্ডলিত হয়ে যায় এবং কিসে পরিণত হয়? ক্রোমোজোম। আমাদের নামটা দেখি, ক্রোমো শব্দের অর্থ কি? ক্রোমো শব্দের অর্থ হলো রং, তাই না? আর সোম শব্দের অর্থ কি? সোম শব্দের অর্থ হলো দেহ অথবা বডি। তার মানে ক্রোমোজোম শব্দের অর্থ কি? যেই ধরনের বডি রং ধারণ করতে পারে। এখন দেখো তো, ক্রোমাটিন আমি কি বললাম যে সুতার মতো না, ক্রোমাটিনকে কিন্তু সাধারণত মাইক্রোস্কোপের আন্ডারে দেখতেও পাওয়া যায় না যখন ক্রোমাটিন অবস্থায় থাকে, ঠিক আছে। বাট ক্রোমোজোম যখন হয়ে যায়, তখন কিন্তু মাইক্রোস্কোপের আন্ডারে সে ভিজিবল হয়। তার মানে দেখো, যত বেশি মোটা হবে তার রং ধারণ করার ক্ষমতা অনেক বেশি বেড়ে যাবে না? সুতা অবস্থায় কি রং ধারণ করতে পারবে না। যখন এরা এরকম বডি হয়ে যাবে, যখন মানে কি একটু মোটা সোটা হয়ে যাবে, তখন এদের রং ধারণ করার ক্ষমতাও কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। এই জন্যই তখন একে আমরা বলতেছি ক্রোমোজোম। ক্রোমো শব্দের অর্থ রং, সোম শব্দের অর্থ বডি, সোমা শব্দের অর্থ বডি। আমার মনে হয় এই জিনিসটা তোমরা ক্লিয়ার করতে পেরেছো যে হোয়াট ইজ জিন, জিন কি জিনিস, লোকাস কি জিনিস, আমাদের কি ডিএনএ কি জিনিস সেটা তোমরা জানোই, নিউক্লিয় প্রোটিন কি জিনিস, ক্রোমাটিন কি জিনিস। তার মানে কোষ বিভাজনের আগে আমরা বলবো ক্রোমাটিন, কোষ বিভাজনের পরে আমরা কি বলবো? কোষ বিভাজনের পরে আমরা বলবো ক্রোমোজোম, ঠিক আছে। আচ্ছা, পরের পাঠ্যক্রমে আমরা চলে আসি, ঠিক আছে। তো দেখছি আমাদের আজকের লাইভে অনেকেই জয়েন করে ফেলেছো তোমরা। তো আমি বলবো যে যত করে পারো শেয়ার করো এবং আজকে লাইভে তোমাদের বন্ধুদেরকে আজকে লাইভে দেখার সুযোগ করে দাও। তো চলে আসে পরের পাঠ্যক্রমে। সেটা হলো, দেখো আমাদের আজকের টপিকটা মেইনলি শুরু হলো যে কিভাবে আমাদের চ্যাপ্টারটা শুরু হচ্ছে। তারপর দেখো কোষ বিভাজন কি জিনিস তোমরা আসলে খুব ভালো মতো করে জানো। কোষ বিভাজন সর্বপ্রথম লক্ষণ করেন কে? সর্বপ্রথম কোষ লক্ষ্য করে কে? সর্বপ্রথম কোষ লক্ষ্য করা হয় কোন কোষে? এটা হলো সায়েন্টিস্ট ওয়াল্টার ফ্লেমিং সামুদ্রিক স্যালামান্ডার কোষে কোষ বিভাজন লক্ষ্য করে। আমি একবার ক্লাসিতে গেছি, জিজ্ঞেস করছি যে কোষ বিভাজন লক্ষণ করে কে, ঠিক আছে। ওরা কিছু বিজ্ঞানী সালামান্ডার লক্ষ্য করে। বিজ্ঞানী সালামান্ডার বলতে কি কেউ আছে? বিজ্ঞানী সালামান্ডার বলতে কিছু নাই। বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং সালামান্ডার কোষে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করে, ঠিক আছে। কথাটা একটু মাথায় রাখতে হবে, সালামান্ডার কোষে, বিজ্ঞানী সালামান্ডার কিন্তু না, ওকে। আচ্ছা, আরেকটা কথা আছে, কোষ থেকে কেবল কোষ সৃষ্টি হতে পারে, এটা বিজ্ঞানী বলছেন, বিজ্ঞানী রুডলফ ভিরশাও, ঠিক আছে। এটা তোমার একটু মনে রাখবা। তো চলে আসি পরের পাঠ্যক্রমে যে কোষ বিভাজন এটা কয় রকমের হতে পারে। কোষ বিভাজন 3 রকমের হতে পারে, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। তোমরা অলরেডি জানো অ্যামাইটোসিস হলো সবচেয়ে সরলটা, তারপরে হলো মাইটোসিস, তারপরে হলো মিওসিস। যেই জিনিসটা তোমরা জানা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো এগুলোর বাংলা নামগুলো। অ্যামাইটোসিসের বাংলা নাম হলো প্রত্যক্ষ কোষ বিভাজন, মাইটোসিসের বাংলা নাম হলো সমীকরণিক কোষ বিভাজন, মায়োসিসের বাংলা নাম হলো হ্রাসমূলক কোষ বিভাজন, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমরা একটু ভালো মতো দেখে নিবা, যাতে বাংলা নাম দিয়ে কোশ্চেন আসলে যাতে তোমরা ভুল না করো, কারণ বাংলা নামগুলো একটু ট্রিকি, ওকে। পরের পাঠ্যক্রমে চলে আসি আমরা। এই তো অ্যামাইটোসিস কি, আমি একটু আগেই বলে ফেললাম যে অ্যামাইটোসিস হলো সবচেয়ে সরলতম কোষ বিভাজন, তাই না? অ্যামাইটোসিস কি? সবচেয়ে সরলতম কোষ বিভাজন। এবং এটা কেন বললাম? যে সকল সরল প্রাণীগুলো রয়েছে, যেমন কি BAY, কি বললাম আমি? BAY, ঠিক আছে। সবচেয়ে সরলতম যেগুলো প্রাণী রয়েছে বা জীবাণু রয়েছে, সেগুলোর মাঝখানে শুধু অ্যামাইটোসিসটাকে আমরা দেখতে পাই, BAY। বিতে কি? বিতে হলো ব্যাকটেরিয়া, তাই না? বিতে কি? ব্যাকটেরিয়া। এতে কি? কেউ বলতে পারবা এতে কি? এতে হলো অ্যামিবা, ঠিক আছে। ব্যাকটেরিয়া, এতে হলো অ্যামিবা। এবং ওয়াইতে কি? ওয়াইতে হলো ইস্ট,
ওয়াইতে কি ইস্ট। আমাদের আম্মুরা কি পিৎজা যখন বানায় বা পাউরুটি যখন বানায়, কেক যখন বানায়, তখন ইস্ট ইউজ করে না, সেই ইস্টই কিন্তু হলো এই ইস্ট। ইস্ট হলো এক ধরনের ফাঙ্গাস। ওকে, তো দেখো BAY এই বেতে অ্যামাইটোসিস দেখতে পাওয়া যায়। অ্যামাইটোসিস একটা জিনিসটা কি খুবই সরলতম কোষ বিভাজন। কেমন হয় যে প্রথমে একটা এরকম কোষ থাকে, ঠিক আছে, প্রথমে একটা এরকম কোষ থাকে, এই কোষের মাঝখানে একটা ফারো তৈরি হয়। ফারো শব্দের অর্থ কি, একটা গর্ত বা খাঁজ তৈরি হয়। কিরকম হয় দেখো, অনেকটা এইরকম, এরকম একটা খাঁজ তৈরি হয়। মানে খাঁজটা আরো বেশি প্রেশার পায়, যে প্রেশারটাকে আমরা বলি টার্গার প্রেশার। কি বলি এটাকে আমরা, টার্গার প্রেশার। এই প্রেশারটা যখন আরো বেশি হয় তখন এরা একসময় সম্পূর্ণ ডাম্বেল আকৃতি গ্রহণ করে, ঠিক আছে। ওই যে দেখছো না টম এন্ড জেরিতে বুলডগ একটা কি হাড় চাবাইতো না, হাড়টার মতো দেখতে হয়ে যায়, ঠিক আছে, একটা ডাম্বেল আকৃতি, মানে বুলডগের হাড় ওই রকম হয়ে যায়। তো এটাকে আমরা বলছি হলো ডাম্বেল আকৃতি হয়ে যায়। অনেক যারা এখানে বডি বিল্ডার যারা আছো, ঠিক আছে, যারা ডাম্বেল মারো না অনেকে, ওরকম ডাম্বেল আকৃতি হয়ে যায়। এবং একসময় যখন প্রেশারটা আরো বেশি বেড়ে যায় তখন ওরা একদম আলাদা আলাদা দুইটা কোষে পরিণত হয়, ঠিক আছে। এটাকে আমরা বলতেছি অ্যামাইটোসিস, কোষ বিভাজন। কোথায় দেখতে পাওয়া যায়, বেতে, ব্যাকটেরিয়া, অ্যামিবা এবং ইস্ট, ঠিক আছে। তারপরে আমরা চলে আসি, এখানে ইম্পর্টেন্ট কথা আছে যে একজন বিজ্ঞানী, যাকে আমরা ভুলবশত অনেকে স্টার্স বার্গার বলে ফেলি, ঠিক আছে, যারা বার্গার লাভার আছে তারা হয়তো স্টার্স বার্গার বলো, বাট এটা আসলে স্টার্স বার্জার। ইনি কি বলেছেন, অ্যামাইটোসিস প্রক্রিয়া থেকে জটিল এবং উন্নত কোষ বিভাজন পদ্ধতির উৎপত্তি হয়েছে। এই লাইনটা তোমরা চাইলে বইয়ে একটু মার্ক করে নিতে পারো, ঠিক আছে। এবং অ্যামাইটোসিস কোষ বিভাজনের বাংলা নামটা কি, কমেন্ট করো তো। অ্যামাইটোসিস কোষ বিভাজনের বাংলা নাম কি? একটু আগে পড়াইলাম তোমাদের আমি দেখতে পাচ্ছি কমেন্ট কে কে করছো। হ্যাঁ, তাহলে পেয়ে গেছি আমি। অ্যামাইটোসিস কোষ বিভাজনের বাংলা নাম হলো, ওই যে উপরে লিখাই আছে, সেটা হলো প্রত্যক্ষ কোষ বিভাজন, ঠিক আছে। আচ্ছা, ওকে, পরের পার্টে আমি চলে যাই। এই তো অনেকে কমেন্ট করেছে, আনিকা কবির নসীন প্রত্যক্ষ কোষ বিভাজন, মিহাদা মাহমুদ প্রত্যক্ষ কোষ বিভাজন, সৈয়দ রায়ান আহমেদ প্রত্যক্ষ কোষ বিভাজন। তোমাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ অ্যান্সার করার জন্য। এই যে ডাম্বেল আকৃতির কথা বললাম না, এই ডাম্বেল হলো এই ডাম্বেল। ওকে, পরের পার্টে চলে আসি। এটা যে এই কোন কোষ বিভাজন কোথায় হচ্ছে, এই জিনিসটা আমরা জানাটা খুব বেশি জরুরি। কারণ মাইটোসিস কোথায় হচ্ছে, মিওসিস কোথায় হচ্ছে, অ্যামাইটোসিস অলরেডি আমরা জেনে গিয়েছি, BAY-তে হয়, ব্যাকটেরিয়া, অ্যামিবা এবং ইস্টে হয়। তো দেখো মাইটোসিস কোথায় হচ্ছে, এখন অনেক বড় না, এটা মনে একটা নিউমোনিক আমরা এখানে ইউজ করে থাকি। যে নিউমোনিকটা কি, এই নিউমোনিকটার নাম হলো কাশেম আজবদ। তাও একটু কঠিন লাগছে, সো ওটাকে আমরা স্কিপ করি। আমরা জানি যে মিওসিসটা কোথায় হয়। মিওসিসটা হয় হলো জজে হয়, জজ, বর্গীয় জ, বর্গীয় জ, ঠিক আছে। কোথায় হয়, জজে হয়। জজ মানে কি, একটা জতে হলো জনন মাতৃকোষ, আর একটা জতে কি, জাইগট। কি বললাম, মিওসিস কোথায় হচ্ছে, জনন মাতৃকোষে হচ্ছে, এক জতে হচ্ছে, আরেক জয় হচ্ছে কোথায়, জাইগোটে হচ্ছে, ঠিক আছে। এখন দেখো এখানেও আবার একটা কি আছে, এখানে একটু বৈষম্য আছে। দেখো উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণী। একটা সময় দেখো, মনে করো দেশে অনেক বেশি ক্রাইসিস চলতেছে, ঠিক আছে, মনে করো খাওয়া দাওয়ার অনেক ক্রাইসিস, কাপড় চোপড়ের অনেক ক্রাইসিস, ঠিক আছে। বাট ক্রাইসিস যখন চলে তখন এই যে মনে করো বাঁচা কুচা যে খাবার দাবার আছে, এটা সবার আগে কারা পায়, আগে কারা পায়, অবশ্যই কি, ধনী মানুষরা, উচ্চ শ্রেণীর মানুষরা, ঠিক আছে। তাহলে দেখো আগে পাচ্ছে কারা, মানে নিষেকের পূর্বে বা আগে আগে পাচ্ছে কারা, উচ্চ শ্রেণীর উদ্ভিদ বা উচ্চ শ্রেণীর জীব। তাহলে কি উচ্চ শ্রেণীর জীবে কখন হচ্ছে, নিষেকের পূর্বে, আগে। ওই যে বললাম ক্রাইসিস হলে খাবার দাবার কারা আগে পায়, উচ্চ শ্রেণীর মানুষরা পায়, যাদের টাকা আছে। ওকে, তাহলে দেখো নিষেকের পরে কোথায় হচ্ছে, নিষেকের পরে হচ্ছিল নিম্ন শ্রেণীর ইয়েতে, নিম্ন শ্রেণীর উদ্ভিদে, ঠিক আছে। নিম্ন শ্রেণী হলে কোথায় হচ্ছে, তাতে জাইগোটে হচ্ছে। নিষেক যেহেতু হয়ে গেছে, তার মানে কি জাইগোট অলরেডি ফর্ম করা হয়ে গেছে। তাহলে জাইগোটে তোমার মায়োসিস হচ্ছে কাদের, নিম্ন শ্রেণীর জীবে। আর জনন মাতৃকোষে মিওসিস হচ্ছে কোথায়, উচ্চ শ্রেণীর জীবে। কেন, দেখো তো জাইগোট তৈরি হয় নাই, তাই না। তো আমার মনে হয় তোমাকে ভালো মতো ক্লিয়ার করতে পারছো। তারপরে দেখো এই কাশেম মাঝে বদে তুমি মনে রাখতে পারো, কাণ্ড এবং ক্যাম্বিয়ামে, শতে হলো শাখা প্রশাখার শীর্ষে, মতে হলো মূলের বর্ধিষ্ণু অংশে, অতে হলো অঙ্গ প্রত্যঙ্গে, যতে হলো জননাঙ্গের গঠন ও বৃদ্ধিতে।
জননাঙ্গের গঠনে বৃদ্ধি, জনন কোষ কিন্তু না, ঠিক আছে, জননাঙ্গ। তাহলে দেখো এর মাধ্যমে আমরা বুঝতে পারছি মাইটোসিস কোথায় হচ্ছে, মিওসিস কোথায় হচ্ছে এবং অ্যামাইটোসিস কোথায় হচ্ছে। এই জায়গাগুলো কিন্তু খুবই বেশি আমাদের ভালো মতো করে মনে রাখতে হবে, না মনে রাখতে কিন্তু আমরা পরীক্ষায় কিন্তু জিনিসগুলো অ্যান্সার করতে পারবো না। ওকে, তো আমাদেরকে এই পার্টটা খুবই ভালো মতো করে জানতে হবে এবং মনে রাখতে হবে। খুবই সহজ। মিওসিস কোথায় হয়? জতে হলো জাইগোট, জতে হলো কি, জতে হলো জনন মাতৃকোষ। আমার এটা ক্লিয়ার হয়েছে তোমাদের? আমরা পরের স্লাইডটাতে চলে যাই। এই যে অংশটা কোষ চক্র বা সেল সাইকেল। ওকে, তো দেখো সেল সাইকেলের দুইটা অংশ থাকে, একটা হলো ইন্টারফেস আর একটা হলো এম ফেজ। আচ্ছা, আমরা যে তোমার যাতে পড়াশোনা করো, একটু পড়াশোনার পক্ষে আমরা হাঁপাই যাই না, তা কোষ এত কষ্ট করে বিভাজন হচ্ছে, ও কি একটু হাঁপাবে না, একটু রেস্ট নেবে না? বাট এই কিন্তু আমাদের মতো অনেকটা, আমি যেমন কি 10 মিনিট পড়ি, 30 মিনিট রেস্ট নেই, মানে আমরা সবাই যেটা করি আর কি, ও সেম। দেখো ইন্টারফেস যেই সব ফেজটা আসলে রেস্ট নেওয়ার সময়, ওই ফেজটাই তার অনেক বড়, ঠিক আছে, 90 to 95%। তার মানে কি তার সারা দিনের বা সারা অংশের 90 to 95% অংশ সে কি রেস্ট নিতে কাটায় দেয়, শুধুমাত্র অল্প কিছু সময় সে কি করে, কোষ বিভাজন করে। তো কোষ চক্র মোটামুটিভাবে দুইটা মেইন অংশ নিয়ে গঠিত। সেটা হলো, একটা হলো ইন্টারফেস আর একটা হলো কি এম ফেজ বা মাইটোটিক ফেজ, যেখানে মূলত কোষ বিভাজনটা শুরু হচ্ছে। ওকে, আচ্ছা, তো এখন দেখো এই ইন্টারফেজের অনেকগুলো দশা আছে, G1 দশা, এস দশা, G2 দশা, এবং এম ফেজের দুটো দশা আছে, ক্যারিওকাইনোসিস, সাইটোকাইনোসিস। ক্যারিও বা ক্যারিওন থেকে যে শব্দটা আসছে, এটা অর্থ কি নিউক্লিয়াস। নিউক্লিয়াসের কোষ বিভাজনকে আমরা বলি ক্যারিওকাইনোসিস। সাইটোপ্লাজম থেকে আসছে সাইটোপ্লাজমের কোষ বিভাজন, সাইটোপ্লাজমের যে বিভাজন, এটাকে আমরা বলি হলো সাইটোকাইনেসিস। এবং তোমরা পিচ্চিকাল থেকে পড়তেছো ক্যারিওকাইনেসিসকে আরো অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এবং ইন্টারফেজ, এটা নিয়ে আমরা একটু ভালো মতো আলোচনা করব। এখানে কি কি ভাগ আছে? এখানে ভাগ আছে G1 ফেজ, এস ফেজ এবং G2 ফেজ। এগুলো নিয়ে আমরা একটু ইলাবোরেটলি ডিসকাস করব আমাদের পরের স্লাইডটাতে। ওকে, চলে আসি পরের স্লাইডটাতে। এই যে এই অংশটা, যেটাকে আমরা আসলে আমরা একটা পাই ডায়াগ্রামের মাধ্যমে এটা দেখানোর চেষ্টা করেছি, যে কিভাবে দেখো পুরো অংশটা মাসে দেখো ইন্টারফেসটা কত বড় অংশ, ঠিক আছে, একদম আমাদের মতো না যে পড়াশোনা কম, কাজ মানে রেস্ট নেওয়া বেশি। সো এরা অনেকটা সেম, কাজ করতেছে অনেকটু কম সময় ধরে, ম্যাক্সিমাম সময়টাই কি এই যে ইন্টারফেসেই চলে যাচ্ছে, মানে প্রস্তুতি ফেজ বা ইন্টারফেস বলতে পারো তুমি। আচ্ছা, চলে আসি পরের পার্টটুকুতে। এই দেখো এইখানে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে। ওকে, তো দেখো প্রথমে জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হলো বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেল্ক, তারাই এই প্রথম কোষ চক্রের প্রস্তাব দিছে, ঠিক আছে। এইটা অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ। আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ কি, আমাদের শরীরে কতগুলো কোষ থাকে? 100 ট্রিলিয়ন অথবা 10 to the power 14, 100 ট্রিলিয়ন অথবা 10 to the power 14। এটা তোমরা একটু ভালো মতো করে মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি পরের পার্টটুকুতে, সেটা হলো এই অংশটাতে। দেখো দ্রুত বিভাজনের জন্য বিশেষায়িত কোষ কোনগুলো? দ্রুত বিভাজনের জন্য বিশেষায়িত কোষ কোনগুলো মনে রাখতে হবে। দেখো ভ্রূণ কোষ, মূল ও কাণ্ডের শীর্ষ মেরিস্টেম কোষ। এখানে কি কথাগুলো খুব ঢালাওভাবে লিখা, তো আমরা না স্কিপ করে যাই, বাট এই চিরপাচাবার মাঝখানেও কিন্তু কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যেগুলো তোমাদেরকে আমি বের করে দেওয়ার চেষ্টা করতেছি। তো দেখো কোনগুলো জায়গাতে যেখানে কোষ বিভাজন হয়ই না, যেমন দেখো পূর্ণাঙ্গ লাল রক্ত কোষ, পেশি কোষ, স্নায়ু কোষ, উদ্ভিদের স্থায়ী কোষগুলো। লাল রক্ত কোষে কিন্তু কোষ বিভাজন হয় না। কেন হয় না? কেউ কি আমাকে বলতে পারবে অ্যান্সার? লাল রক্ত কোষে কেন কোষ বিভাজন হয় না? এক্স্যাক্টলি, একজন কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছে, সৈয়দ রাইয়ান আহমেদ, তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া। যে নিউক্লিয়াসই তো নাই। নিউক্লিয়াস কি আমাদের কোষের মেইন সেন্টার, তাই না? ও যদি না থাকে তাহলে কোষ বিভাজনটা হবে কিভাবে হবে, তাই না? যেহেতু নিউক্লিয়াস নাই, এই নিউক্লিয়াস না থাকার কারণেই কিন্তু কি হয়েছে, এদের কোষ বিভাজনটা হচ্ছে না, ঠিক আছে। নিউক্লিয়াস এখন আরেকটা তোমাদের মানে কোশ্চেন আসতে পারে, যে আরবিসি বা লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস নাই কেন? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের হইতে পারে। লোহিত রক্তকণিকাতে আসলে অনেক কিছুই নাই, নিউক্লিয়াস নাই, মাইটোকন্ড্রিয়া নাই, কেন নাই? মনে করো দেখো লোহিত রক্তকণিকা দেখতে কিরকম, আমি যদি সাইড থেকে ভিউ নিয়ে দেখি, এটা কিন্তু বাইকনকেভ, তাই না? বাইকনকেভ, ঠিক আছে, এইরকমকে দেখতে। এই নিউক্লিয়াস না থাকার কারণে, যদি নিউক্লিয়াস থাকতো, এটা শেপ কিরকম হইতো জানো? এটা শেপ হইতো এইরকম। বা দেখো যেহেতু নিউক্লিয়াস নাই, এই জন্য দুই পাশ থেকে একটা চাপ খেয়েছে, চাপ খেয়ে দেখো এরকম চ্যাপটা লেগে গেছে, ঠিক আছে। এই চ্যাপটা লাগার কারণে কি হয়েছে দেখো,
এর কিন্তু সারফেস এরিয়াটা বেড়ে গেছে। তো এখানে সারফেস এরিয়াটা বেশি বা ক্ষেত্রফলটা বেশি নাকি এখানে ক্ষেত্রফলটা বেশি? অবশ্যই দেখো এইখানে কিন্তু ক্ষেত্রফলটা বেশি। যত বেশি ক্ষেত্রফল বেশি হবে ততই তার কি হবে, অক্সিজেনের সাথে বাইন্ড করার টেন্ডেন্সিটা বেড়ে যাবে, তাই না? কি বললাম আমি, যে যত এরকম ক্ষেত্রফলটা বেড়ে যাবে ততই কি হবে, অক্সিজেনের সাথে বাইন্ড করার ক্ষমতাটা বেড়ে যাবে। মানে কি, নিউক্লিয়াস বের করে দিলাম, তাহলে কি কোষের ভিতরে এখন অনেক জায়গা হয়ে গেল না, ক্ষেত্রফলটাও বেড়ে গেল, তাহলে কি হবে, অনেক বেশি অক্সিজেনের সাথে, কারণ রোহিত রপ্তানিকার মেইন কাজ কি, অক্সিজেনের সাথে ইয়ে করা, বাইন্ড করা, তাই না? তো দেখো এই ক্ষেত্রফলটা বেড়ে গেল, অক্সিজেনের সাথে বাইন্ড করার ক্ষমতাও বেড়ে গেল। আরটা আমি কি বললাম, নিউক্লিয়াস নাই এবং লোহিত রপ্তানিতে মাইটোকন্ড্রিয়াও নাই। এখন আমাকে অ্যান্সার দাও, মাইটোকন্ড্রিয়া কেন থাকে না? আমাকে এখন অ্যান্সার দাও, আরবিসিতে কেন মাইটোকন্ড্রিয়া থাকে না? দেখি তো কি অ্যান্সার দিতে পারে। এটা খুব ট্রিকি কোশ্চেন, বাট অ্যান্সার দাও। দেখি আমি ওয়েট করি কে ফার্স্ট অ্যান্সার দিতে পারে। ও আমার মনে হয় স্পেশাল মেনশন পাবে, এখানে একটু ট্রিকি অ্যান্সার করা, যে আরবিসিতে কেন মাইটোকন্ড্রিয়া থাকে না। আচ্ছা, আমি একটা অ্যান্সার পেয়েছি, আনিকা কবির নসীন, ও অ্যান্সার দিয়েছে শক্তি উৎপাদন করতে হয় না। সৈয়দ রায়ান আহমেদ, ও অ্যান্সার করেছে গোলজি বডি নেই এই জন্য হয়তো। বাট আসল অ্যান্সারটা কিন্তু এইটা না। ওকে, আসল অ্যান্সারটা খুবই সুন্দর, তোমাদের এটা শুনে ভালো লাগবে। দেখো আরবিসি এর মেইন কাজ কি, ওর মেইন কাজ হলো অক্সিজেন পরিবহন করা। ওকে, আর মাইটোকন্ড্রিয়া কি করে বলো তো? মাইটোকন্ড্রিয়া কি কাজ করে? অবশ্যই কি কাজ করে, রেসপিরেশন করে বা শ্বসন করে। শ্বসনের কাজ কি? শ্বসনের কাজ হলো গ্লুকোজকে অক্সিজেনের উপস্থিতিতে কি করা, শক্তি উৎপাদন করা, তার মানে অক্সিজেন লাগবে। তাহলে দেখো আরবিসির মেইন কাজ কি, আরবিসির মেইন কাজ অক্সিজেনটাকে বহন করে নিয়ে যাওয়া। তাহলে ওর মধ্যে যদি মাইটোকন্ড্রিয়া থাকে, যে অক্সিজেন সে বহন করে নিচ্ছে সেই অক্সিজেন কি সে নিজে ইউজ করে ফেলবে না? কথাটা কি আমি বুঝাতে পারছি? যদি আরবিসির মাঝখানে মাইটোকন্ড্রিয়া থাকে, যদি আরবিসির মাঝখানে মাইটোকন্ড্রিয়া থাকে, তাহলে যে অক্সিজেন সে বহন করে নিয়ে যাচ্ছে সেই অক্সিজেন সে নিজে ইউজ করে ফেলবে না? কথাটা কি আমি বুঝাতে পারছি? যাতে এই বহনকৃত অক্সিজেন যাতে সে নিজেই ইউজ করে না ফেলে, এই জন্য তার মাঝখানে কোনো কি থাকে না, মাইটোকন্ড্রিয়া থাকে না। এবং আরবিসি তোমরা জানো যে আরবিসির কিন্তু কি, আরবিসির লাইফ স্প্যান কিন্তু খুব কম সময়, 120 দিন মাত্র। এই জন্য কি হয়, 120 দিন হওয়ার কারণে এদের তেমন শক্তি উৎপাদন করতে হয় না, এটা ওটা রিজন। কিন্তু মেইন রিজন হলো কি, যাতে ওরা যে অক্সিজেন বহন করে নিয়ে যাচ্ছে সেই অক্সিজেন যাতে খরচ না হয়ে যায় বা নিজেরাই যাতে খেয়ে না ফেলে। ঠিক আছে, এটা হলো আমাদের মেইন রিজন। আমার মনে হয় তোমরা এটা বুঝতে পারছো। ওকে, তো এই হলো মোটামুটি আমাদের জিনিস অংশগুলো। তারপরে দেখো আমরা আমাদের পড়াশোনার মেইন পার্টটাতে চলে আসি। এই যে সেল সাইকেল বা কোষ চক্রটা চলছে, ঠিক আছে, এখানে দুই ধরনের উদ্দীপনা কাজ করে। কি বললাম, দুই ধরনের উদ্দীপনা কাজ করে। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি যে এই দুই ধরনের উদ্দীপনা কি। ওকে, সরি, দেখো দুই ধরনের উদ্দীপনা কাজ করে। মানে কি, এটা তোমার কি বলবো, সেল সাইকেল চলতেছে, এই সেল সাইকেল চলতে হলে কি উদ্দীপনা লাগবে না? তোমরা যখন রিয়াকশন করো, রিয়াকশনে কি লাগে, রিয়াকশনটাকে একটু তাড়াতাড়ি করানোর জন্য কি লাগে, ক্যাটালিস্ট লাগে না বা প্রভাবক লাগে না? তো সেম ভাবে এখানে কিছু কিছু প্রভাবক রয়েছে। এই প্রভাবকগুলো দুই রকম হইতে পারে। ঠিক আছে, একটা হলো কি অভ্যন্তরীণ, আর একটা হলো কি বাইরে। ঠিক আছে, তো দেখো কি কি ধরনের প্রভাবক রয়েছে, একটা হলো অভ্যন্তরীণ প্রভাবক, একটা হলো বাহ্যিক প্রভাবক। ঠিক আছে, অভ্যন্তরীণ প্রভাবক কি হচ্ছে, অভ্যন্তরীণ প্রভাবক হলো বা ইন্টারনাল যে আমাদের প্রভাবক, সেটা হলো কি সিডিকে, সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। ঠিক আছে, এটা কোষের ভিতরে থাকে। তো ইন্টারনাল প্রভাবকটাকে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। ঠিক আছে, আর একটা ইম্পর্টেন্ট কথা চলো সে পরের পাঠটুকুতে, যে তাহলে বাহ্যিক প্রভাবক কারা। বাহ্যিক প্রভাবগুলো খুব সহজে আমরা মনে রাখতে পারি। মনে রাখবো এইভাবে, বাহ্যিক মানে কি, এক্সটার্নাল না, এক্সটার্নাল লিখে রাখলাম। কিভাবে মনে রাখবো আমরা, হাবুর গার্লফ্রেন্ড। কিভাবে মনে রাখবো আমরা, হাবুর গার্লফ্রেন্ড। ওকে, হাবুরও কিন্তু গার্লফ্রেন্ড আছে। তাহলে দেখো হাবু কি, হাবুতে হলো, হতে হলো হরমোন, হরমোন। আর গার্লফ্রেন্ডে দেখো, গার্লফ্রেন্ডে কি, গ্রোথ ফ্যাক্টর, গ্রোথ
ফ্যাক্টর। ঠিক আছে, দেখো এই গ্রোথ ফ্যাক্টর হাবু আবার একটু ঝামেলা আছে হাবুর মাঝখানে, বুঝছো? ওর গার্লফ্রেন্ড কিন্তু আবার দুইটা, তাহলে কি দেখো এই গ্রোথ ফ্যাক্টর তো আসতেছে দুইটা জায়গা থেকে। দুটো জায়গায় কি কি? একটা হলো ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা, আরটা কি? আরটা হলো অনুচক্রিকা বা প্লেটলেট। একটা কি বললাম? একটা হলো ডাব্লিউবিসি, আরটা কি? প্লেটলেট। তোমাদের একটা হরমোনটা কি? হরমোনটা খুবই সহজ, হরমোনটা হলো এরিথ্রোপোয়েটিন। হরমোনটা কি? এরিথ্রোপোয়েটিন একটা হরমোন। এই হরমোনটা কোথা থেকে খরিত হয়? কিডনি থেকে খরিত হয়। ঠিক আছে, কোথায় খরিত হয়? কিডনি থেকে। তো দেখো এই এরিথ্রোপয়েটিন হলো হরমোনটার নাম, এবং সিডি কি কি? সিডিকে হলো সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। এটা হলো অভ্যন্তরীণ, এক্সটার্নাল বা বাহ্যিকগুলো কি কি? হাবুর গার্লফ্রেন্ড, হাবুর হতে হলো হরমোন, গার্লফ্রেন্ড হলো গ্রোথ ফ্যাক্টর বললাম, হাবুর গার্লফ্রেন্ড আবার দুইটা ঝামেলা। সো ডাব্লিউবিসি একটা, প্লেটলেট একটা। তোমাদের মূলত এই পুরো অংশ জুড়ে এগুলোই ভালো মতো করে লেখা আছে। ঠিক আছে, সো তোমরা একটু ভালো মতো করে এই জিনিসগুলো একটু দেখে নিবা। চলে আসি আমরা পরের পাঠটুকুতে। আমার মনে হয় তোমরা ক্লিয়ার হইতে পারছো। আমি চলে আসি পরের পাঠটুকুতে। এই অংশটাতে তো দেখো এই যে আমাদের ইন্টারফেস যে রয়েছে, এই ইন্টারফেসের যে দশাগুলো মোটামুটি তিনটা ভাগে ভাগ করা হয়েছে: G1 দশা, S দশা, G2 দশা। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন কোনটা? এই পোর্টালটাকে যদি আমরা 100% ধরি, তাহলে দেখো কত পার্সেন্ট সময় কোন অংশে খরচ হচ্ছে, এটা আমাদের জানা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে দেখো G1 দশা কত সময় দিয়ে চলতেছে। যেমন দেখো মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু এই কোশ্চেনটাই সবচেয়ে বেশি আসছে আমার মনে হয়, যে দেখো 30 থেকে 40% হলো G1 দশা, এ দশা হলো 30 থেকে 50%, G2 দশা হলো 10 থেকে 20%, এম দশা হলো 5 থেকে 10%। ওকে, তো এই দশাগুলো কোনটায় কত বেশি সময় যাচ্ছে এটা তুমি একটু ভালোভাবে পড়বা। এখন দেখো কোন দশায় আসলে কি কাজ হচ্ছে, এটা আমাদের মনে রাখা খুবই বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, G1 দশা, তুমি মনে করো আজকে আম্মুকে বললা, তোমাদের মা আন্টিকে বললা যে আন্টি আম্মু আমার জন্য আজকে মাটন বিরিয়ানি বানাইতে হবে। ঠিক আছে, মাটন বিরিয়ানি। তো মাটন বিরিয়ানি কি জাস্ট বললা হয়ে যাবে এমন না, এমন কি হয় না। এই একটা জিনিস বানাতে গেলে কি লাগে, তার আগে তার ওই দেখো মাটন বিরিয়ানি বানাইতে কি লাগবে? মাটন লাগবে, পোলার চাল বা বাসমতি চাল লাগবে, মশলাপাতি লাগবে, অনেক কিছু লাগবে। তো দেখো কোষ যখন বিভাজন হচ্ছে, তো কোষ বিভাজনটা হইতে গেলে কি লাগবে? কিছু প্রিপারেশন আছে না, এই প্রিপারেশনগুলো হবে হলো G1 দশায়। তার মানে কি, কোষ বিভাজন হওয়ার জন্য যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমাদের দরকার, সেই জিনিসপত্রগুলো তৈরি হবে কোন দশায়? এই G1 দশায়। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে মশলাপাতি সবকিছু ইনগ্রিডিয়েন্টসগুলো সবগুলো তৈরি হবে হলো G1 দশায়। ঠিক আছে, এস দশায় কি হবে? এস দশায় দেখো তো নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে, নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? ডিএনএ থাকে না। তার মানে কি, ডিএনএ কেও ডিভাইড হইতে হবে। ডিএনএ ডিভাইড হয় কিভাবে? ডিএনএ ডিভাইড আমরা আসলে বলি না, আমরা বলি ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ প্রতিলিপন, তাই না? ডিএনএ প্রতিলিপন। তাহলে দেখো ডিএনএ রেপ্লিকেশন এইটা হবে কোথায়? এস দশায়। ঠিক আছে, এই ডিএনএ রেপ্লিকেশনটা হইতে একটু ভালোই সময় লাগে, এই জন্য দেখো এস দশাটা সবচেয়ে বড়, সবচেয়ে বেশি সময় ধরে হচ্ছে, তাই না? আচ্ছা, G2 দশা কি দশা? G2 দশা। ঠিক আছে, G2 দশায় কি কি হচ্ছে এটা আমাদেরকে জানতে হবে। G2 দশায় হচ্ছে হলো এটিএম। তোমরা এটিএম থেকে যে টাকা তুলো সেই এটিএম। ঠিক আছে, এটিএম এর এতে কি? এতে হলো এটিপি। এই যে কোষ বিভাজনটা হচ্ছে, এটা হচ্ছে কি শক্তি লাগবে না? এমনি এমনি হবে? হবে না। তার মানে কি, এতে হলো এখানে তৈরি হবে এটিপি তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা, টুতে কি? টিতে কি? টিতে হলো দুইটা সেন্ট্রিওল তৈরি হবে। কি হবে? দুইটা সেন্ট্রিওল তৈরি হবে। ঠিক আছে, আর এমতে কি? এমতে হলো তোমরা প্রথম চ্যাপ্টারটা যদি পড়ে থাকো, ওখানে একটা অংশ পাবা, কোষের একটা অঙ্গাণুর মাঝখানে পাবা মাইক্রোটিউবিউলস। মাইক্রোটিউবিউলসগুলো কি করে? এই যে কোষের গঠন তৈরি করতে সাহায্য করে। স্পিন্ডেল অ্যাপারাটাস তোমরা পড়েছো, স্পিন্ডেল অ্যাপারাটাসগুলো তৈরি করতে সাহায্য করে। ঠিক আছে, তো এখানে হলো মাইক্রোটিউবিউলস। তার মানে কি, এটিএম এতে হলো এটিপি তৈরি করতে সাহায্য করবে, দুইটা সেন্ট্রিওল তৈরি হবে, এবং এমতে কি? মাইক্রোটিউবিউলস তৈরি হবে। ঠিক আছে, তাহলে দেখো কোন দশায় আসলে কি হচ্ছে এটা আমরা আসলে বুঝতে পারলাম। এবং দেখো এম ফেজে কি হবে? এম ফেজ তো কি? বিভাজন ফেজ। এখানে এসে তো কোষ বিভাজনই হয়ে যাবে, তাই না? আচ্ছা, তারপরে দেখো কোন দশায় কে উদ্দীপনা প্রদান করতেছে এটা আমাদের জানা কিন্তু জরুরি। একটু আগে আমি দুই ধরনের উদ্দীপকের কথা বললাম না, একটা বাহ্যিক আর একটা কি? অভ্যন্তরীণ। তাহলে দেখো G1 দশায় উদ্দীপনা দিবে হলো সিডিকে। সিডিকের ফুল ফর্ম কি? খুবই ইম্পর্টেন্ট, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। কি বললাম আমি? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। ঠিক আছে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস।
আচ্ছা ওকে, তাহলে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস এস দশা কে দিচ্ছে? এস দশা হলে সিডিকে, আবার সিডিকে, সিডিকে দিচ্ছে এস দশাতেও উদ্দীপনা কে প্রদান করতেছে? সিডিকে, ঠিক আছে। আচ্ছা এখন একজন কোশ্চেন করেছে মোহাম্মদ সাকলাইন শিশির, অনেক সুন্দর কোশ্চেন করেছে সে একটা, ভাইয়া সব ধরনের কোষ বিভাজনে কি পার্সেন্টেজগুলো ফিক্সড? ভাইয়া আসলে ফিক্সড নাও হইতে পারে, বাট মোটামুটি এই পার্সেন্টেজই আমাদের ফলো করা হয়। সো প্রত্যেক কোষের জন্য আলাদা আলাদা পার্সেন্টেজ মনে করা তো বা থাকা তো ডিফারেন্ট, একটু এদিক ওদিক হতেই পারে, বাট আনুমানিক বা মানে ব্রডার ভিউতে মোটামুটি এই পার্সেন্টেজটাই সব কোষের ক্ষেত্রে ফলো হয়, সব কোষ, ঠিক আছে। আচ্ছা এটা হলো। আচ্ছা আর G2 ফেজে কে উদ্দীপনা প্রদান করছে? G2 ফেজে উদ্দীপনা প্রদান করতেছিল MPF। MPF কোন ফেজে বা কোন দশায় কে উদ্দীপনা প্রদান করতেছে এটা আমরা জেনে গেলাম। MPF এটা ফুল ফর্ম কি? MPF এর ফুল ফর্ম হলো ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। তোমার বইয়ের মধ্যে এগুলো পেয়ে যাবে, আমি জাস্ট এগুলো বলতেছি জাস্ট। MPF মানে কি? ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এই ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরের মাধ্যমেই G2 দশা থেকে M দশায় একটা কোষ উত্তীর্ণ হবে, ঠিক আছে। তো আমার মনে হয় আমি এটা ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। চলে আসি আমরা পরের পাঠটুকুতে। এই দেখো এখানে সেম জিনিসগুলো লেখা আছে, আমি যেটা একটু আগে বললাম, সিডিকে MPF ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। ওকে, এই যে কোন দশায় কি হচ্ছে না হচ্ছে এটা আমি লিখে ফেলছি এখানে। দেখো এই যে আমি বললাম না একটু মশলাপাতি দরকার মাটন বিরিয়ানি বানাতে গেলে, দেখো এই যে আমাদের কোষ বিভাজনের ক্ষেত্রে যে মশলাপাতি সেগুলো কি? প্রোটিন, RNA, DNA প্রতিলিপনের উপাদান তৈরি, সব উপাদানগুলো তৈরি হবে হলো G1 দশায়। এই দশায় কি হবে? DNA প্রতিলিপন বা কি হবে এটাকে আমরা কি বলি? DNA রেপ্লিকেশন। G2 দশায় কি হবে? ATM তৈরি হবে। ATM মানে কি তোমরা অলরেডি জানো। এই যে ইন্টারফেস দশা, আসলে এগুলো তোমাদের এখানে বারবার করে এই সেম কথাগুলোই অনেক বেশি বেশি করে লেখা আছে, আমার মনে হয় তোমার রিডিং পড়লেই তোমরা এগুলো ভালো মতো করে ক্যাচ করতে পারবা। ATM মানে কি? ATM বলতে কি ATP তৈরি করতে পারবে, দুইটা সেন্ট্রোসোম তৈরি করবে, M থেকে কি মাইক্রোটিউবুলস তৈরি করবে। তার মানে G2 দশায় এই ATM গুলো তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা এই যে আমরা চলেছি পরের পাঠ্যক্রমে, কোষ চক্রের নিয়ন্ত্রক। একটু আগে আমরা যেটা পড়লাম না, অভ্যন্তরীণ নিয়ন্ত্রক, বাহ্যিক নিয়ন্ত্রক। এই যে সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস বা সাইক্লিন প্রোটিন, এটা আবার 4 ধরনের পার্ট আছে, 4 ধরনের বৈশিষ্ট্য রয়েছে বা 4 ধরনের টাইপস আছে। তো দেখো 4 ধরনের টাইপসগুলো কি কি এটা আমরা একটু খেয়াল করে দেখি। ঠিক আছে, 4 ধরনের টাইপগুলো কি? সাইক্লিন ডি, সাইক্লিন ই, সাইক্লিন এ, সাইক্লিন বি। 4 ধরনের টাইপ আছে না? সাইক্লিন ডি, সাইক্লিন ই, সাইক্লিন এ, সাইক্লিন বি। তাহলে দেখো এটা পড়ার পর আমরা একটা হোল রিক্যাপ করব এই ইন্টারফেসটা, ঠিক আছে। এইটুকু আমরা একটা মনোযোগ দিয়ে দেখি। সাইক্লিন ডি এটা কি করে দেখো, একটু আগে আমি যেটা বললাম, যে বললাম না যে G1 দশায় কি উদ্দীপনা দিচ্ছে? সাইক্লিন সিডিকে ডিটা দিচ্ছিল। কোনটা দিচ্ছিল? সিডিকে ডি। যেমন দেখো এই যে G1 থেকে এস এ যাচ্ছে, এস থেকে G2 এ যাচ্ছে। একটু যেটা বললাম সেটা কি? সাইক্লিন ডি ছিল। G1 দশায় তাহলে কে উদ্দীপনা দিচ্ছে? সাইক্লিন ডি। G2 এস দশায় কে উদ্দীপনা দিচ্ছে? সাইক্লিন ডি। এটা তো আমি একটু আগেই পড়লাম, সেটা আমাদের ভালো মতো দেখার দরকার নেই। ইতে কি মনে রাখবো? ই মানে হলো ইকুইপড, ঠিক আছে। ইকুইপড আমি তো এখানে লিখি ইকুইপড শব্দের অর্থ কি বলতো? ইকুইপড শব্দের অর্থ হলো প্রস্তুত হওয়া, তাই না? প্রস্তুত হওয়া। দেখো দেখি ই আছে না, এখানে দেখো প্রস্তুত করার কথাটা আছে। দেখো এভাবে মনে রাখতে পারি যে প্রস্তুত করা শব্দটা যদি থাকে, অ্যান্সার কি হয়ে যাবে? ইকুইপড বা ই চলে আসবে, ঠিক আছে। আচ্ছা এ, এখানে এ আছে, সাইক্লিন এ শব্দ দিয়ে আমরা মনে রাখবো এক্সিলারেট। আমরা কি বলবো? এক্সিলারেশন মানে কি? ত্বরণ। তাহলে এক্সিলারেট কি? এক্সিলারেশন হলো নাউন, এক্সিলারেট কি? ভার্ব, তার কি? ত্বরান্বিত করা। অ্যাকচুয়ালি ত্বরণ, আরটা হলো কি? ভার্ব কি হবে? ত্বরান্বিত করা। এতে হলো এক্সিলারেট। তাহলে দেখো এই দেখো ত্বরান্বিত করে, তাহলে এ দিয়ে মনে রাখবো আমরা কি? ত্বরান্বিত করে। তাহলে আমরা একটা পার্টিকুলার ওয়ার্ডকে ফলো করে আমরা একটা অ্যান্সার করে ফেলতে পারি, ঠিক আছে। আর এই যে কঠিন কঠিন জিনিসপত্রগুলো চলে গেল, বাকি যে জিনিসটা থাকবে সেটা কি হবে? সাইক্লিন বি। তুমি যদি এই 3টা মনে রাখতে পারো, এটা না মনে রাখলেও চলবে, কারণ এই 3টার বাইরে যা থাকবে সেটা কি হবে? সাইক্লিন বি। ওকে, তো মোটামুটি এই জিনিসপত্রগুলোই এখানে একটা লাইন দেওয়া আছে। সি আর্চিনের ডিমের প্রোটিন সংশ্লেষণ নিয়ে নোবেল প্রাইজ পান কে পাইছেন? বিজ্ঞানী টিম হান্ট। এটা মনে রাখতে পারো। তো মোটামুটি আমাদের এই হলো মোটামুটি আমাদের এই জিনিসগুলো। তাহলে আমি একটু আবার রিক্যাপ করি, ঠিক আছে। তোমাদের বোঝার জন্য আমি আবার রিক্যাপ করি। আমি বলে ফেলি। দেখো
সেল সাইকেল কোন বিজ্ঞানী দেন? বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেল। বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেল। কোন কোন কোষের ক্ষেত্রে কোষ বিভাজন হয় না? লোহিত রক্তকণিকার ক্ষেত্রে হয় না, স্নায়ু কোষে হয় না, পেশি কোষে হয় না এবং উদ্ভিদের স্থায়ী টিস্যুতে হয় না। স্নায়ু কোষে হয় না, তার মানে কি বাচ্চাদের আমরা যখন বাচ্চা অবস্থা থেকে তখন আমাদের যে স্নায়ু কোষ ছিল আস্তে আস্তে কিন্তু স্নায়ু কোষ মারা যাচ্ছে। তার মানে কি এই স্নায়ু কোষ যেগুলো মারা যাচ্ছে সেগুলো কিন্তু আর রিজেনারেট বা আবার তৈরি হচ্ছে না। ঠিক আছে, এই জিনিসটা তোমরা মনে রাখবা, কোথায় দ্রুত কোষ বিভাজন হচ্ছে। ঠিক আছে, যেটা তোমরা মনে রাখতে পারো। তারপর বললাম কোষ চক্র, এটা চালাতে দুই ধরনের উদ্দীপক আছে বা নিয়ন্ত্রক আছে। একটা হলো বাহ্যিক আর একটা কি অভ্যন্তরীণ। বাহ্যিক কারা? বাহ্যিক হলো আমি কি বললাম দুই ধরনের, হাবুর জিএফ। হাবু হতে হলো হরমোন, জিএফ তে কি গ্রোথ ফ্যাক্টর। হাবু একটু শয়তান আছে, ওর জিএফ কয়টা? দুইটা। গ্রোথ ফ্যাক্টর আসে কোন কয়টা জায়গা থেকে? দুটো জায়গা থেকে। কি কি? শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। হাবুর হতে কি হরমোন। হরমোন কোনটা? হরমোন হলো এরিথ্রোপোয়েটিন। এরিথ্রোপোয়েটিন হরমোনটা কোথা থেকে খরিত হয় বলো তো? এরিথ্রোপোয়েটিন হরমোনটা কোথা থেকে খরিত হয়? একটু আমি চাচ্ছি। যে এরিথ্রোপোয়েটিন হরমোন কোন অঙ্গ থেকে খরিত হয়? দেখি কে ফার্স্ট অ্যান্সার করতে পারে এটা। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, সবাই পারতেছে অলরেডি। কে কে পারছে? মাহবুবা আহসান রিফা সে পেরেছে, রাশিদা খাতুন পেরেছে, সাকলাইন শিশির, মোহাম্মদ আসাদুজ্জামান, অনেকে অ্যান্সার করতে পারছে। অ্যান্সার হবে হলো কিডনি। ওকে, খুবই ভালো যে কিডনি থেকে খরিত হচ্ছে হলো এরিথ্রোপোয়েটিন হরমোনটা। ওকে, তাহলে আমরা চলে আসি পরের পার্টটুকুতে। দশা কোনগুলো? জীবন দশা, এস দশা, জেটু দশা। জীবন দশা আসলে কি হয়? ওই যে বললাম মাটন বিরিয়ানি তৈরি করার আগে কি ইনগ্রিডিয়েন্টসগুলো প্রিপেয়ার করতে হয়, তো ইনগ্রিডিয়েন্টসগুলো তৈরি হচ্ছে হলো জীবন দশাতে। ঠিক আছে, এস দশা কি হচ্ছে? এস দশা হচ্ছে হলো ডিএনএ প্রতিলিপন বা ডিএনএ রেপ্লিকেশন। ঠিক আছে, জিটু দশা কি হচ্ছে? এটিএম, তার মানে কি এটিপি তৈরি হচ্ছে, দুইটা সেন্ট্রোসোম তৈরি হচ্ছে, এমতে কি হচ্ছে? মাইক্রোটিউবিউলস তৈরি হচ্ছে। ওকে, আচ্ছা, জীবন দশায় উদ্দীপনা দিচ্ছে কি? সিডিকে। আর একটু ভালোভাবে যে মনে রাখি আমরা, সিডিকে ডি, সিডিকে ডি। এস দশা থেকে জিটু দশা যাচ্ছে কি? সিডিকে ডি। এবং জিটু দশা থেকে এম ফেজে যাচ্ছে কি? ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এরা হলো নিয়ন্ত্রকগুলো আর কি। ঠিক আছে, কোন দশায় কতটুকু পার্সেন্টেজ, এটা খুবই ভালো মতো করে মনে রাখতে হবে যে কতটুকু পার্সেন্ট, এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তো এই যে মোটামুটি এই জিনিসগুলো, এই এখন আমাদের বলো কোষ চক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষণ ঘটে? কোশ্চেনে অ্যান্সার দাও, দেখি কে সবার আগে অ্যান্সার দিতে পারে। কোষ চক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষণ ঘটে? এ এম দশায়, বি জি1 দশায়, সি এস দশায়, ডি জি2 দশায়। দেখি কে সবার আগে অ্যান্সার দিতে পারে। এক্সিলেন্ট, সবাই পেরেছে। রুমানা আক্তার ও সবার আগে অ্যান্সার করেছে। জাকিয়া জাফরিন হক সেও অ্যান্সার করেছে। সবাই সবাই ঠিক অ্যান্সার করছে, তোমরা তো অনেক ব্রিলিয়েন্ট। তো সি এস দশায়। ঠিক আছে, অনেকে সি লিখেছো, অনেকে এস লিখেছো, আসলে ব্যাপারটা সেম। সি অপশন, এস দশায়। তো এক্সিলেন্ট, ঠিক আছে। চলে আসি আমরা পরের পার্টটুকুতে, মাইটোসিস। ঠিক আছে, অনেক কিছু লেখা, আমরা খুব সহজে এটা বোঝার চেষ্টা করব। অনেকে সবাই সবাই ঠিক অ্যান্সার করছো। শারমিন নাহা, সাদিয়া আফরিন, শোভা, আনিকা কবির, নসীন, সবাই অনেক অনেক সুন্দর অ্যান্সার করেছো। তো তোমাদের অনেক ধন্যবাদ অ্যান্সার করার জন্য। একজন কোশ্চেন করেছে মাহমুদুল হাসান, সে করেছে অপরিণত আরবিসিতে নিউক্লিয়াস থাকার কনসেপ্টটা কি? আচ্ছা, অপরিণত মানে কি? এখনো পরিণত হয় নাই, তখন সেই আরবিসি থেকে আমরা আসলে আরবিসি বলি না, সেটাকে আমরা বলি এরিথ্রোব্লাস্ট। কি বলি আমরা এটাকে? এরিথ্রোব্লাস্ট। তখন কি থাকে? তখন কিন্তু আরবিসিটা নিউক্লিয়াস সহ থাকে, কেন? তখন আরবিসিটা ডেভেলপ হচ্ছে। এখন ডেভেলপ হওয়ার জন্য কি অবশ্যই নিউক্লিয়াস দরকার। বাট যখন সে পরিণত হয়ে যাবে, যখন ডেভেলপমেন্টটা কমপ্লিট হয়ে যাবে, তখন ওই নিউক্লিয়াসটাই এবং আরও যে অর্গানেলিগুলো রয়েছে, যেমন হলো মাইটোকন্ড্রিয়া, এগুলোকে মানে ওদের যে কোষ দেহ, এখান থেকে বের করে দেওয়া হয়। কোন প্রক্রিয়ায় বের করে দেওয়া হয়? এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় বের করে দেওয়া হয়। ঠিক আছে, তার মানে কি ডেভেলপমেন্টের জন্য নিউক্লিয়াস দরকার। যখন ওরা একবার ডেভেলপ হয়ে যাবে, তখন কিন্তু ওদের নিউক্লিয়াসের দরকার নেই। এই জন্য অপরিণত আরবিসিতে নিউক্লিয়াস থাকে, আর পরিণত আরবিসিতে অক্সিজেন ক্যারি করার জন্য নিউক্লিয়াসটা থাকে না।
ঠিক আছে, আচ্ছা খুবই ভালো। চলে আসি আমরা মাইটোসিসে। আরও যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা অ্যান্সার করতে পারো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি চলে আসি পরের অংশটাকে, যে মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন। আমাদের আজকের ক্লাসে এটাই লাস্ট টপিক, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি কি জিনিসপত্র রয়েছে আমাদের, যে শুরুতেই রয়েছে যে কোন বিজ্ঞানী কি নামকরণ করেন, ঠিক আছে। খুব সহজেই আমরা এই জিনিসটা মনে রাখতে পারি যে শাক দিয়ে, শাক শাক খাও না অনেকে, সবাই শাক খাও তো, এই শাক দিয়ে। তাহলে আমি একটুকে বলেছিলাম মাইটোসিস এটা দুই রকম, একটা হলো ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। দুই রকম না, এটা দুইটা ধাপ আর কি। একটা কি, একটা হলো ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন, আর একটা হলো সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন। একটা হলো নিউক্লিয়াসের বিভাজন, আর একটা কি, সাইটোপ্লাজমের বিভাজন, ঠিক আছে। তো এখন আমরা চলে আসি এই ক্যারিওকাইনেসিস, এটার প্রথম নাম দেন কে, শাক, শতে হলো শ্লাইখার, ঠিক আছে, শ্লাইখার। এবং এই সম্পূর্ণ বিভাজনটাকে মাইটোসিস নামকরণ করছেন কে, ওয়াল্টার ফ্লেমিং। ওই যে সালামান্ডার কোষে যিনি সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষণ করেন, ওই ব্যক্তিটাই। তাহলে দেখো মাইটোসিস নামকরণ করেন কে, বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং, বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং, ঠিক আছে। তারপরে চলে এসে মাইটোসিস কোথায় ঘটে, মাইটোসিস কোথায় ঘটে আমরা একটু আগে পড়ে ফেলেছি, তোমরা চাইলে এটা আবার রিক্যাপ করে দেখতে পারো ভিডিও থেকে। চলে এসে আমরা পরের পার্টটুকুতে। এই দেখো মাইটোসিসের বিভাজন, এটার বৈশিষ্ট্যগুলো কি কি সবসময় মনে রাখবা। মাইটোসিস মানেই হলো কি, মাইটোসিস মানেই হলো সমান। মাইটোসিস মানে কি, মাইটোসিস মানে হলো সমান, মাইটোসিস মানে হলো সমান। তাহলে দেখো সবগুলোর পয়েন্টই দেখো সমান সমান কথাটা লেখা আছে। তার মানে দেখো এই প্রক্রিয়ায় প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে তথা অনুদৈর্ঘ্য দুটা ক্রোমাটিতে বিভক্ত হয়। ক্রোমাটিড শব্দটা কি, এটা আমি তোমাদের বলিনি। ক্রোমাটিড হলো এই জিনিসটা, খেয়াল করি আমরা, এটা একটা ক্রোমোজোম, ও ডিভাইড হবে না, ও ডিভাইড হয়ে কীরকম হবে, এইরকম হবে, এই যে লম্বালম্বিভাবে ডিভাইড হয়ে গেল, ঠিক আছে। এই দেখো আলাদা আলাদা ডিভাইড হয়ে গেছে না, আলাদা আলাদা বাহু হয়ে গেছে না, এরকম করে ডিভাইড, মাঝখান দিয়ে দেখো ডিভাইড হয়ে গেছে। এই একজনকে আরেকজনের আমরা ক্রোমাটিড বলি, কি বলি, ক্রোমাটিড। একজনকে আরেকজনের আমরা কি বলি, ক্রোমাটিড বলি। আর দেখো প্রত্যেক 2, 3, 4, 5 সবগুলো পয়েন্টই দেখো সমান কথাটা আছে। কি কথাটা আছে, সমান। তাহলে ইজিলি পরীক্ষা কোশ্চেন আসে, তোমরা ইজিলি লিখতে পারবা যে সমান সংখ্যা হয়, সমান আয়তন থাকে, ঠিক আছে। ক্রোমোজোম সংখ্যা কি হয়, সমান থাকে। সমান থাকা মানেই তার মানে কি, মাইটোসিস। ওকে, চলে আসি পরের পার্টটাতে। দেখো এখানে এই সেম জিনিসপত্রগুলো আবার লেখা আছে। তোমরা তোমাদের যখন সৃজনশীল প্রশ্ন ফেস করবা তখন এই যে এই জিনিসটা তোমাদের পরীক্ষায় লাগতে পারে। সরি, এই যে 2 নম্বর কোশ্চেন আসার সময় দিয়ে দেয় ইন্টারফেজ এবং এম ফেজ, এটা মাঝখানে পার্থক্য কি, তোমরা এগুলো অলরেডি সবগুলো জানো, ঠিক আছে। ইন্টারফেজ মানে কি, প্রস্তুতি দশা, তাই না। এম ফেজ মানে কি, প্রকৃত বিভাজন দশা। আমরা তোমরা বাকিগুলো রিডিং পড়ো, রিডিংগুলো পড়লেই তোমরা এই জিনিসপত্রগুলো বুঝতে পারবা। একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে রয়েছে 4 নম্বর পয়েন্টে দেখো, এ দশায় বংশগতীয় বস্তু ক্রোমাটিন হিসেবে থাকে। আমি একটু কি সবার আগে বলেছিলাম, কোষ বিভাজনের আগে যখন খুবই বেশি সুতার মতো থাকে তখন এটাকে আমরা বলি ক্রোমাটিন। আর কোষ বিভাজন যখন শুরু হয়ে যায় তখন ওদের কি হয়ে যায়, অনেক মোটা হয়ে যায়, তখন এটাকে আমরা কি বলি, ক্রোমোজোম, ঠিক আছে। ক্যারিওকাইনেসিস কি, সাইটোকাইনেসিস কি, এটা আমরা অলরেডি বলে ফেলছি। ইম্পর্টেন্ট জিনিস এখানে, ক্যারিওকাইনেসিস আগে হয় নাকি সাইটোকাইনেসিস আগে হয়, সবসময় মনে রাখবা ক্যারিওকাইনেসিস আগে হয়। নিউক্লিয়াসের কোষ বিভাজনটা সবার আগে হয়, ঠিক আছে। নিউক্লিয়াসের কোষ বিভাজনটা সবার আগে হয়, তারপরে কি হয়, সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজনটা হয়। নিউক্লিয়াসের বিভাজন সবার আগে হয়, তারপরে কি হয়, সাইটোপ্লাজমের ডিভিশন হয়। তার মানে কি, ক্যারিওকাইনেসিস আগে হবে, ক্যারিওকাইনেসিস শেষ হওয়ার পরে হবে, ঠিক আছে। চলো পরের পার্টটুকুতে। আচ্ছা, শুরু করলাম আমরা। তোমরা সেই পিচ্চি কাল থেকে, ঠিক আছে, ক্লাস 6 থেকেই এটা বারবার পড়তেছো, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, তাই না। তো মোটামুটি সবাই জানো, বাট একটা কি হয় বলা আছে না, যে পথের সম্মুখে কি পা কাটে বেশি, তার মানে কি, যদিও সব কিছু জানো বাট তাও এই পার্টগুলো থেকে কিন্তু ভুল হয়, ঠিক আছে। সো তোমাকে খেয়াল রাখতে হবে এই পার্টের ইম্পর্টেন্ট কিছু লাইন, যে কোন দশায় কি হচ্ছে, কোন ফেজে কি হচ্ছে, এই জিনিসটা তোমাদের মনে রাখা একটু বেশি জরুরি, ঠিক আছে। আমি একটু তোমাদের একটু চিপা চাপা থেকে কিছু জিনিসপত্রগুলো তুলে ধরি যেগুলো তোমাদের জানা উচিত এই পার্টটুকু থেকে, ঠিক আছে। যেমন দেখো ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, যে এখানে কি হয়, জল বিয়োজন হয়, ডিহাইড্রেশন হয়, সরি
ডিহাইড্রেশন হয়। কোশ্চেন যদি আসে কোন দশায় ডিহাইড্রেশন আরম্ভ হয়, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো প্রোফেজ। ঠিক আছে, আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ এর বিলুপ্তি ঘটতে থাকে, বিলুপ্তি ঘটে কিন্তু যায় নাই। কথাটা বুঝতে পারছি? বিলুপ্তি ঘটে যায় কিন্তু পরের দশায়। ঠিক আছে, বাট বিলুপ্তি ঘটতে থাকে কোন দশায়, বা বিলুপ্তি ঘটাটা শুরু হয় কোন দশায়? অ্যান্সার হবে কিন্তু কি? প্রোফেজ। ঠিক আছে, আর একটা ইম্পর্টেন্ট এখানে পার্ট আছে, সেটা হলো দেখো এই অংশটা স্পিন্ডেল তন্তু। ঠিক আছে, স্পিন্ডেল তন্তু, স্পিন্ডেল তন্তু এক জিনিস, স্পিন্ডেল যন্ত্র কিন্তু আরেক জিনিস। স্পিন্ডেল যন্ত্রটা কিন্তু পরের দশায় আসবে। তো স্পিন্ডেল তন্তু সৃষ্টির সূচনা ঘটে কোন ফেজে? প্রোফেজে। ঠিক আছে, এই তিনটা পার্টি অংশ আমাদের এখানে আসে। ঠিক আছে, যে বিলুপ্তি ঘটাটা স্টার্ট হয়, মানে প্রোফেজ মানেই হলো সূচনা। ঘটে গেছে এমন না, বিলুপ্তি হয়ে গেছে এমন না, বিলুপ্তি হওয়াটা শুরু হয়েছে বা সূচনা হয়েছে, সবকিছু অ্যান্সার হবে হলো প্রোফেজ। তার মানে দেখো নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটাটা শুরু হয়েছে কোন ফেজে? প্রোফেজে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কি, স্পিন্ডেল তন্তু সৃষ্টির সূচনা। স্পিন্ডেল তন্তু আমি আগে বলছি সূচনা মানেই কি? প্রোফেজ। ঠিক আছে, আচ্ছা। এবং দেখো এই যে ক্রোমোজোমের যে সংকোচন শুরু হচ্ছে, এই সংকোচনের মেইন কারণ কি? প্রোটিনের ফসফোরাইলেশন। কি করতেছে? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এই জিনিসটা তোমরা একটু হালকা পাতলা করে দেখে নিতে পারো। চলে আসে আমরা পরের পার্টটুকুতে। এই যে সেম জিনিসটা এখানে দেখাইছে আর কি, প্রো মেটাফেজ, মানে মেটাফেজের আগের অংশটা। ঠিক আছে, মেটাফেজের ক্ষেত্রে এখানে কি কি হচ্ছে? এটা একটা স্বল্পস্থায়ী পর্যায়। এটা কি? এর একটা মান করতে হবে। এটা একটা কি পর্যায়? স্বল্পস্থায়ী পর্যায়। স্পিন্ডেল যন্ত্র, আমি একটুকে বললাম না, স্পিন্ডেল তন্তু এক জিনিস, স্পিন্ডেল যন্ত্র কিন্তু আলাদা জিনিস। স্পিন্ডেল যন্ত্র মানে কি? পুরো অংশটা দেখো, এই যে পুরো অংশটা এরকম করে দেখো, এরকম একটা স্ট্রাকচার দেখতে পারবো তোমরা। এই পুরো অংশটা আমরা বলি স্পিন্ডেল যন্ত্র। আর এটা যে প্রত্যেকটা একটা একটা করে ফাইবার আছে না, এই এক একটা ফাইবারকে আমরা বলি স্পিন্ডেল তন্তু। তার মানে দেখো স্পিন্ডেল যন্ত্র সৃষ্টি হয়ে গেছে, কিন্তু স্পিন্ডেল যন্ত্র কিন্তু সৃষ্টি হয়ে গেছে। ঠিক আছে, তার মানে কি? স্পিন্ডেল যন্ত্র সৃষ্টি হয়ে যায় কোন ফেজে? প্রোমেটা ফেজে। কেউ ভুলেও প্রোফেজ দিও না। মানে স্পিন্ডেল তন্তু, এটা কি? স্পিন্ডেল যন্ত্র। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? তারপর এখানে দেখো নিউক্লিয়ার এনভেলপ কিন্তু এখানে কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে যায়। নিউক্লিয়ার এনভেলপ কি হয়ে গেছে? বিলুপ্ত কিন্তু হয়ে গেছে। নিউক্লিওলাসও কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে। কেউ আবার ভুলেও প্রোফেজ অ্যান্সার করিও না, যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয়ে যায় কোন ফেজে? বিলুপ্তি ঘটার সূচনা হয় প্রোফেজে, বিলুপ্ত হয়ে যায় কোন ফেজে? প্রোমেটাফেজে। ওকে, আর একটা ইম্পর্টেন্ট লাইন এখানে তোমাদের আছে, সেটা হলো ক্রোমোজোমাল ড্যান্স। এই দেখো ক্রোমোজোমগুলো এখানে নাচানাচি শুরু করে, তো এটাকে আমরা বলি ক্রোমোজোমাল নৃত্য বা ক্রোমোজোমাল ড্যান্স। ঠিক আছে, ক্রোমোজোমাল ড্যান্স। তারপরে আমার এখানে আরেকটা ইম্পর্টেন্ট অংশ রয়েছে, এই যে কোষ বিভাজন যেটা হচ্ছে, এটা হতে কি? এই ক্রোমোজোমগুলো তোমরা দেখছো না যে এদিক ওদিক নড়াচড়া শুরু করে, তারা দুই পোলের দিকে যাওয়ার চেষ্টা করে। এই পোলের দিকে যেতে হলে কি হবে? শক্তি লাগবে না? যেহেতু মুভমেন্ট করতেছে পোলের দিকে, শক্তি লাগবে। এই শক্তিটা আসে কোন ফেজ থেকে? প্রোমেটা ফেজ থেকে। দেখো স্পিন্ডেল ফাইবারের সেন্ট্রোমিয়ারে কাইনেটোকরে মোটর প্রোটিনে সংযুক্ত হয়। এই প্রোটিন এটিপি ভেঙে এডিপি প্লাস আইপি তৈরি করে এবং শক্তি নির্গত করে। তার মানে দেখো ক্রোমোজোমগুলো যে মাঝখান থেকে দুই পোলের দিকে যাওয়ার চেষ্টা করে, দুই পোল বা দুই মেরুর দিকে যাওয়ার চেষ্টা করে, এটার জন্য অবশ্যই এটিপি দরকার বা শক্তি দরকার। এই শক্তিগুলো কোত্থেকে আসতেছে? এই প্রোমেটাফেজ দশা থেকে আসতেছে। তো এই কয়েকটা লাইন কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। কোন প্রোটিনের সাথে যুক্ত হয়? অ্যান্সার হবে হলো মোটর প্রোটিনের সাথে যুক্ত হয়। এই চিপাচাপাগুলো থেকে আসলে মেইনলি আমাদের কোশ্চেন্সগুলো আসে। তো আমরা একটু এই লাইনসগুলো খুব ভালো মতো করে পড়ার চেষ্টা করব। চলো আসলে আমরা পরেরটাতে। এই যে সেম এখানে আসলে ডায়াগ্রামেটিক ফিগার দিয়ে আসলে বোঝানোর চেষ্টা করা হয়েছে তোমাদেরকে। মেটাফেজ, আমরা খুব সহজভাবে এটা মনে রাখতে পারি। মেটাফেজকে আমরা বলবো মোটা ফেজ। কি বলবো? মোটা ফেজ। আমি এখানে বডি শেমিং করতেছি না, কেন? দেখো এখানে ক্রোমোজোমগুলো কি হবে? মোটা হয়ে যাবে। ক্রোমোজোমগুলো কি হয়ে যাবে? মোটা হয়ে যাবে। একটা জিনিস যখন মোটা হবে তখন তাকে সবচেয়ে স্পষ্ট দেখতে পাওয়া যাবে না? কি বললাম? একটা জিনিস যখন মোটা হবে তখন তাকে কিন্তু সবচেয়ে স্পষ্ট দেখতে পাওয়া যাবে। তুমি মনে করো এই কোষ বিভাজনটাকে অনুবীক্ষণ যন্ত্রের আন্ডারে দেখার চেষ্টা করতেছো, তুমি ক্রোমোজোমগুলোকে সবচেয়ে ক্লিয়ারলি দেখতে পারবা কোন ফেজে? এই মেটাফেজে। ঠিক আছে, এটা মানে কি? মধ্য পর্যায়। এটা মানে কি? মধ্য পর্যায়। মধ্য পর্যায় কেন বলতেছি? একটা কোষ
একটা কোষ যদি হয়, এই কোষের মধ্য অংশটা, এটাকে আমরা ইকুয়েটর বলে থাকি, এই ইকুয়েটোরিয়াল রিজিয়নে ক্রোমোজোমগুলো থাকে। তাহলে মধ্য পর্যায়ে যেহেতু এই ক্রোমোজোমগুলো থাকে, এই জন্য এটাকে আমরা কি বলি, মধ্য পর্যায় বা মেটাফেজ। এখানে কি হয়, এখানে কিন্তু ক্রোমাটিডগুলো সবচেয়ে বেশি মোটা, খাটো এবং স্পষ্ট দেখতে পাওয়া যায়। সবচেয়ে বেশি কি পাওয়া যায়, মোটা, খাটো এবং স্পষ্ট দেখতে পাওয়া যায়। মোটা, খাটো এবং স্পষ্ট, এটাকে আমরা কি বলি, কনডেন্স হয়ে গেছে না, মানে ডেন্স হয়ে গেছে। তার মানে কি, কনডেনসেশন দেখতে পাওয়া যায় কোন ফেজে, এই মোটা খাটো হয়ে যাওয়াটাকে আমরা বলি কনডেনসেশন। কনডেনসেশন দেখতে পাওয়া যায় কোন ফেজে, মেটাফেজে। তোমরা কনডেন্স মিল্ক খাইছো না, দুধ কি হয়, পানির মতো হয়, বাট কনডেন্স মিল্ক কেমন হয়, একটু থকথকে হয়, একটু গাঢ় হয়, ঠিক আছে। তো কনডেনসেশনটা হচ্ছে কোন ফেজে, মেটাফেজে, ঠিক আছে। এই যে ওরা প্যাঁচায় যাচ্ছে, প্যাঁচা যাওয়ার কারণে তো মোটা হচ্ছে, এটাকে আমরা কি বলি, সুপার কয়েলিং। অনেক বেশি মাত্রায় এদের কয়েলিং হয়, এটাকে আমরা বলি কি, সুপার কয়েলিং। কোশ্চেন যদি আসে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয় কোন ফেজে, অ্যান্সার করতে কি হবে, প্রোমেটাফেজ। সম্পূর্ণ কথাটা যদি অ্যাড করা থাকে, দেখো সম্পূর্ণ বিলুপ্ত থাকে, এই সম্পূর্ণ কথাটা যদি অ্যাড করা হয়ে যায়, অ্যান্সার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কি অ্যান্সার হয়ে যাবে, মেটাফেজে, ঠিক আছে। এই প্রত্যেকটা লাইন কিন্তু তোমরা একটু ভালো মতো করে দেখবা। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট অংশ, সেটা হলো এই যে ক্রোমোজোমগুলো, মনে করো আমি একটু এখানে ড্র করার চেষ্টা করি, ড্র করার জায়গা যদি কম, মনে করো এই যে ক্রোমোজোমগুলো ভাগ হয়ে গেছে না প্রোফেজে, এরকম করে, এই দেখো এই অংশটা ক্রোমোজোম। দেখো এই যে জয়েনিং পয়েন্টটা, এই মিলন অংশটা, এই মিলন অংশটাকে আমরা বলি হলো সেন্ট্রোমিয়ার, তাই না। এই মিলন অংশটাকে আমরা বলি সেন্ট্রোমিয়ার। তো একসময় কি হয়, ক্রোমোজোমগুলো তাদের মেরুর দিকে যাওয়া শুরু করে, তখন সেন্ট্রোমিয়ার থেকে কি হয়ে যায়, বিভক্ত হয়ে যায়। সেন্ট্রোমিয়ার থেকে কি হয়ে যায়, বিভক্ত হয়ে যায়, ঠিক আছে। এই সেন্ট্রোমিয়ারটা কিন্তু ভাগ হয়ে যায়, সেন্ট্রোমিয়ার থেকে দুই পাশে বিভক্ত হয়ে যায়। সেন্ট্রোমিয়ার থেকে বিভক্ত হয়ে যায় কোন ফেজে, ম্যাক্সিমাম মানুষজন কি অ্যান্সার করে জানো, অ্যানাফেজ অ্যান্সার করে ফেলে, আর আসলে কিন্তু অ্যানাফেজ না। সেন্ট্রোমিয়ার দেখো সম্পূর্ণ বিভক্ত হয়ে যায় কোন ফেজে, মেটাফেজে। তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো যে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে দুই পাশে দুই মেরুতে চলে যাওয়া স্টার্ট করে কোন ফেজে, অ্যানাফেজে। কথা খুবই সত্য যে অ্যানাফেজে চলে যায়, ঠিক আছে। বাট আসলে অ্যান্সারটা কি হবে, মেটাফেজ হবে। দেখো সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়ে যায় কোন ফেজে, মেটাফেজে, ঠিক আছে। ওকে, এই লাইনগুলো তোমরা একটু ভালো মতো করে খেয়াল রাখবা মেটাফেজকে নিয়ে। ওকে, চলে আসি আমরা এবারে অ্যানাফেজে। অ্যানাফেজ মানে কি, এখানে ক্রোমোজোমগুলো দৌড়ের উপর থাকে। ক্রোমোজোমগুলো মেটাফেজে কোন কোন অংশে ছিল, মধ্য অংশে ছিল না, বা ইকুয়েটোরিয়াল প্লেনে ছিল না। বাট যখন অ্যানাফেজ চলে আসে, অ্যানাফেজে কিন্তু ওরা এখন এই ইকুয়েটর বা মাঝখান থেকে দুই মেরুর দিকে যাওয়া শুরু করে। এই দেখো দুই মেরু মানে কি, এই দিকে যাওয়া শুরু করে, দুই মেরুর দিকে যাওয়া শুরু করে। যেহেতু ওরা মুভমেন্টের মধ্যে আছে, গতির মধ্যে আছে, এটাকে আমরা এই জন্য কি বলি, গতি পর্যায়। এটাকে আমরা কি বলি, গতি পর্যায়। এই গতি পর্যায় যখন শুরু হয়, তখন এরা অনেক ধরনের ইংলিশ অ্যালফাবেটের মতো আকৃতি গ্রহণ করে, VLJ or I, VLJ or I, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। এই কোন অক্ষরকে কি বলা হচ্ছে, এটা তোমাদেরকে খুব ভালো মতো করে জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা তোমরা একটু ভালো মতো করে দেখে নিও। ওকে, চলে আসো না পরের পার্টটুকুতে। এই যে মেটাফেজ এখানে দেখানো হয়েছে, অ্যানাফেজ এখানে দেখানো হয়ে গেছে। তোমরা একটু পরবর্তীতে লাইভ ভিডিও সেভ করা থাকবে, তোমরা পজ করে দেখে নিতে পারো। টেলোফেজ, টেলোফেজ মানে কি, টেলোফেজ মানে হলো প্রোফেজের উল্টা। প্রোফেজে যা যা হয়েছে না, প্রোফেজের সবকিছুর উল্টা কি, টেলোফেজ। টেলোফেজ মানে কি, টেলোফেজের শেষ অংশ হলো যে, এটা মানে হলো শেষ, টেলো মানে হলো শেষ। আমাদের ক্লাসও মোটামুটি আজকে আমরা শেষের দিকে চলে আসছি। টেলোফেজ মানে হলো শেষ, ঠিক আছে। এই টেলোফেজের কি হবে, যেগুলো তোমার প্রোফেজে যেগুলো হয়েছে তার উল্টা কাজগুলো হবে। ক্রোমোজোমগুলো কি হয়ে যাবে, সরু এবং লম্বা হতে থাকবে, অস্পষ্ট হতে থাকবে, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা একটু হালকা পাতলা করে দেখে নিও। ওকে, চলে আসে আমরা পরের পার্টটুকুতে। এই সেম টেলোফেজ এখানে দেখানো হয়েছে, এই অংশটা এখন দেখো, এটা অ্যান্সার করো তো। নিউক্লিয়াসের সমীকরণিক বিভাজন প্রথম কোন বিজ্ঞানী দেখতে পান? দেখি কে সবার আগে এটা অ্যান্সার করতে পারে। নিউক্লিয়াসের সমীকরণিক বিভাজন প্রথম কোন বিজ্ঞানী দেখতে পান?
এখানে কিন্তু দুই ধরনের অ্যান্সার আমি পাচ্ছি, ঠিক আছে। কেউ কেউ বলতেছে যে এটা অ্যান্সার হবে ফ্লেমিং, সরি কেউ কেউ এখানে অ্যান্সার বলতেছে যে এটা অ্যান্সার হবে ফ্লেমিং, আবার কেউ কেউ বলতেছে স্লাইখার, ঠিক আছে। দুইটা অ্যান্সার আমি এখানে পাচ্ছি। আর অ্যান্সার কি হবে বলো তো? কোষ বিভাজন প্রথম কোন বিজ্ঞানী দেখতে পান? সমীকরণে কোষ বিভাজন। স্লাইখার কিন্তু নাম দেন ক্যারিওকাইনেসিস, ঠিক আছে। অ্যান্সার কিন্তু ফ্লেমিং হবে, ঠিক আছে। প্রথম কোন বিজ্ঞানী দেখতে পান? অ্যান্সার হবে হলো ফ্লেমিং, ওকে। আচ্ছা, স্লাইখার কিন্তু জাস্ট নামকরণ করেন যে এটার নাম হলো ক্যারিওকাইনেসিস, ওকে। বা দেখতে পান হলো কি? ফ্লেমিং। আচ্ছা, চলে আসে না পরে পাঠ্যক্রমে। দেখো, সাইটোকাইনেসিস শব্দের অর্থ কি? সাইটোকাইনেসিস তার মানে কি? সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা কি বলবো? সাইটোকাইনেসিস। সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা কি বলবো? সাইটোকাইনেসিস, ঠিক আছে। এখানে দেখো তো অনেক কিছু পড়তো জিনিসপত্রগুলো লেখা আছে। মনে করে দেখো এখন কি হবে, এই দেখো এটা মনে করো একটা কোষ, ঠিক আছে। নিউক্লিয়াসের বিভাজন তো শেষ না, নিউক্লিয়াস কি হয়ে গেছে? বিভাজন হয়ে গেছে। তো এদের মাঝখানে ফার্স্টে কি হবে? এদের মাঝখানে দুইটা জিনিস আসবে, ঠিক আছে। কি কি আসবে? সাইটোপ্লাজম থেকে আসবে হলো ফ্রাগমোপ্লাস্ট, সরি দেখো, সাইটোপ্লাজম থেকে আসবে কি আসবে? ফ্রাগমোপ্লাস্ট, ফ্রাগমোপ্লাস্ট এফ, ধরে নিই আমি এফ। সাইটোপ্লাজম থেকে আসবে ফ্রাগমোপ্লাস্ট, এটা কোথা থেকে আসবে? সাইটোপ্লাজম থেকে আসবে, ঠিক আছে। আর গলগি বডি পড়ছো না তোমরা? গলগি বডি, গলগি বডি থেকে আসবে হলো পেকটিন জাতীয় ভেসিকেল। এটা কোথা থেকে আসবে? গলগি বডি থেকে। এই ফ্রাগমোপ্লাস্ট এবং এই পেকটিন, এই দুইজন একসাথে মিলে তৈরি করবে হলো কি? সেল প্লেট। এই যে এটাই হলো সেই সেল প্লেট, ঠিক আছে। এই সেল প্লেটের উপর কি জমা হবে? সেলুলোজ, হেমিসেলুলোজ, আরও যত জিনিস হাবিজাবি আছে জমা হয়ে পরবর্তীতে দুইটা কোষ কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এই জিনিসটাই তোমাদের এখানে অনেক কঠিন করে লেখার চেষ্টা করা হয়েছে, আর আমি খুব সহজ করে যদি বলি যে প্রথমে ফ্রাগমোপ্লাস্ট এবং পেকটিন এরা দুইজন মিলে তৈরি করবে সেল প্লেট। সেল প্লেট তৈরি করবে, তার উপর কি জমা হবে? সেলুলোজ, হেমিসেলুলোজ, এগুলো জমা হয়ে পরে কোষ প্রাচীর তৈরি করবে। তাহলে দেখো তো সাইটোপ্লাজম, এইটাই কি সাইটোপ্লাজম না? এইগুলো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমটা কি ডিভাইড হয়ে গেল না? এটাকে আমরা বলতেছি সাইটোকাইনেসিস। কি বলতেছি আমরা এটাকে? সাইটোকাইনেসিস। এখন আরেকটা পার্ট আছে মুক্ত নিউক্লিয়ার বিভাজন। জিনিসটা কি? মুক্ত নিউক্লিয়ার বিভাজন জিনিসটা কি? দেখো মনে করো এটা একটা কোষ, এটা একটা কোষ, ঠিক আছে। এটা আরেকটা কোষ, সেম কোষ আর কি, ঠিক আছে। এখানে প্রথমে কি হলো? নিউক্লিয়াসের বিভাজন হয়ে গেছে। নিউক্লিয়াস দেখো একটা থেকে কি হয়ে গেছে? দুইটা হয়ে গেছে। তো ক্যারিওকাইনেসিস হয়ে গেছে। ক্যারিওকাইনেসিসের পর কি হয়? সাইটোকাইনেসিস। বাট এই কিছু কিছু কোষ রয়েছে যে কোষগুলোতে ক্যারিওকাইনেসিসের পর আর সাইটোকাইনেসিসটা হয় না, আবার ক্যারিওকাইনেসিস হয়। তাহলে আবার ক্যারিওকাইনেসিস হলে কি হবে? আবার দুইটা ভাগ হয়ে যাবে না? দুই থেকে কটা হয়ে যাবে? চারটা হয়ে যাবে। আবার কি এখন সাইটোকাইনেসিস হওয়ার কথা, আবার সাইটোকাইনেসিস হবে না। তার মানে কি? রিপিটেডলি ক্যারিওকাইনেসিস হইতেই থাকবে, হইতেই থাকবে। তাহলে কি হবে? বারবার নিউক্লিয়াসের সংখ্যা কি হয়ে যাবে? বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তাহলে কি একই কোষের মাঝখানে কি হবে? অনেকগুলো করে নিউক্লিয়াস তৈরি হবে, ঠিক আছে। এই দেখো তো এই নিউক্লিয়াসের যে মানে বিভাজনটা, এটা কি একদম কি হইতেই আছে? তো হইতেই আছে, একদম মুক্তভাবে স্বাধীনভাবে কি হচ্ছে? নিউক্লিয়াসের বিভাজন হইতেই আছে। এটাকে আমরা বলি ফ্রি নিউক্লিয়ার ডিভিশন বা মুক্ত নিউক্লিয়ার বিভাজন, ঠিক আছে। এটাকে আমরা কি বলি? মুক্ত নিউক্লিয়ার বিভাজন, যেখানে ক্যারিওকাইনেসিস মানে কি নিউক্লিয়াসের বিভাজনটা হতেই থাকে, বাট সাইটোপ্লাজমের যে বিভাজনটা হতে হয় সেটা হয় না। সাইটোপ্লাজম বা সাইটোকাইনেসিস নাও হয়ে বারবার ক্যারিওকাইনেসিস হতে থাকে, এটাকে আমরা বলি ফ্রি নিউক্লিয়ার ডিভিশন। এটা যদি উদ্ভিদ কোষে হয় তখন সেই উদ্ভিদ কোষটাকে আমরা বলি সিনোসাইট। কি বলি? এটা বই লেখা আছে, এটাকে আমরা কি বলি? সিনোসাইট, ঠিক আছে। আর যদি প্রাণী কোষে হয় এটাকে আমরা বলি প্লাজমোডিয়াম। কি বলি এটাকে আমরা? প্লাজমোডিয়াম। আমরা যে ডাবের পানি খাই, ঠিক আছে, ডাবের পানি, এই ডাবের পানি হলো উৎকৃষ্ট উদাহরণ এই মুক্ত নিউক্লিয়ার বিভাজনের, ঠিক আছে। মনে থাকবে? মনে হয় মনে থাকবে তোমাদের। জিনিসটা এখানে দেখানো হয়েছে, এই যে সেম জিনিস প্লাজমা লেমা কিভাবে তৈরি হচ্ছে, ফ্রাগমোজোম, পেকটিন, এগুলো তোমার এখানে সবগুলো দেখানো হয়েছে। তারপরে দেখো এই যে মাইটোসিসের গুরুত্ব এবং তাৎপর্য।
মেডিকোতে থেকে একটা কম্পোনেন্ট বুক দেওয়া হয়। এই কম্পোনেন্ট বুকে এগুলো কীভাবে মনে রাখা যায় তোমরা খুব ইজিলি, এগুলো তোমরা রিডিং বলে মনে রাখতে পারবা। আমি এগুলো বারবার পড়ে তোমাদের সময় নিচ্ছি না। তো ওখানে নিউমোনিক দেওয়া আছে, এই নিউমোনিক তোমরা ইজিলি এটা মনে রাখতে পারবা। চলে আসি আমরা অনিয়ন্ত্রিত মাইটোসিস। অনিয়ন্ত্রিত মাইটোসিস এই জিনিসটা কি? অনিয়ন্ত্রিত মাইটোসিস, ঠিক আছে। অনিয়ন্ত্রিত মাইটোসিস আমরা খেয়াল করি যে আমাদের যে কোষ, ঠিক আছে, কোষের যে বিভাজন হচ্ছে, এই কোষের বিভাজনটা একটা মানে অংশ রয়েছে P53, সরি P53, এই P53 নামে একটা প্রোটিন রয়েছে, ঠিক আছে। এই প্রোটিনটাই মূলত কোষ বিভাজনটাকে মানে কন্ট্রোল করে, যে কোষ বিভাজন যাতে খুব বেশি পরিমাণে না হয়ে যায়, আবার খুব কম পরিমাণে না হয়ে যায়। এই কোষ বিভাজনের যে আমার ইয়েটা মানে মানে যে হচ্ছে ধারাটা, এই ধারাটাকে কন্ট্রোল করে কে? P53 নামে একটা প্রোটিন রয়েছে, এটাই হলো কি করে, এটা কন্ট্রোল করে। তো মনে করো যে P53 যদি কোনো কারণে ডিফেক্টিভ হয়ে যায় বা নষ্ট যদি হয়ে যায়, তাহলে কি হবে বলো তো? P53 মনে করো নষ্ট হয়ে গেছে, তাহলে কোষ যে বিভাজন হচ্ছে এই ধারাটা কি ঠিক থাকবে? অবশ্যই ঠিক থাকবে না। ইচ্ছা মতো কোষ বিভাজন হইতেই থাকবে। তো মনে করো তোমার হাতে একটা কোষ খুব এক্সেসিভলি ডিভিশন হইতেই আছে, বারবার বিভাজন হইতেই আছে, তো ধরো এখানে একটা টিউমার তৈরি হয়ে যাবে না? একটা বড় একটা কোষের দলা বা কোষের গুচ্ছ তৈরি হয়ে যাবে না? এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি হলো টিউমার বা অনিয়ন্ত্রিত মাইটোসিস, ঠিক আছে। তাহলে কার জন্য হচ্ছে? ডিফেক্টিভ P53 এর জন্য হচ্ছে। এখানে যে এই টিউমার সৃষ্টি হওয়াটাকে আমরা বলি অনকোজেনেসিস, এটাকে আমরা কি বলি? অনকোজেনেসিস। এবং যেই জিনের কারণে টিউমারটা তৈরি হচ্ছে এটাকে আমরা বলি অনকোজিন, ঠিক আছে। এবং যে সকল রাসায়নিক পদার্থ এই ক্যান্সার তৈরি করে তাদেরকে আমরা বলি মিউটাজেন বা কার্সিনোজেনিক। তাহলে বলো তো, যেই সকল ডাক্তাররা এই ক্যান্সার নিয়ে ট্রিটমেন্ট করে বা ক্যান্সারের ট্রিটমেন্ট করে তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি হলো অনকোলজিস্ট। কি বলবো আমরা তাদেরকে? অনকোলজিস্ট, ঠিক আছে, অনকোলজিস্ট। কোষের মৃত্যুতে আমরা এখন চলে আসি। কোষের মৃত্যু দুই রকম কারণে হইতে পারে, না খেয়ে মরা, আরটা হলো কি কোষের জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। মানে না খেয়ে মরা বা পুষ্টিহীনতায় মরা একটা কারণ হইতে পারে, আর একটা কারণ হইতে পারে কি জেনেটিক্যালি কন্ট্রোলড, যে না ওকে এই সময়ে মারা যেতে হবে, ঠিক আছে। এই দুইভাবে হইতে পারে। ওকে, তো দেখো আমরা এখন দেখে আসি নিক্রোসিস। মনে করো আমি একটা উদাহরণ দিই, এটা মনে করো তোমার হাত, ঠিক আছে, এটা তোমার হলো হাত। হাতে কি নিউট্রিশন যায় কিভাবে? শিরা, ধমনী, রক্তের মাধ্যমে যায়, তাই না? মনে করো এই শিরাটার মাধ্যমে ধমনীটার মাধ্যমে যাচ্ছে এখানে রক্ত। এই ধমনীটাকে আমি কি করলাম? আটকায় দিলাম। ওকে আমি কি করলাম? আটকায় দিলাম। আটকায় দিলে কি হবে? এই হাতের মধ্যে এই অংশটাতে কি আর কোনো পুষ্টি বা নিউট্রিশন বা অক্সিজেন কি যাবে? অ্যান্সার হলো অবশ্যই না। তাহলে কি হবে? এই কোষগুলো আস্তে আস্তে মারা যাবে না? মারা গিয়ে কিন্তু পচে যাবে। এটাকে আমরা বলি গ্যাংগ্রিন। এই কোনো একটা অংশ পচে যাওয়াকে আমরা কি বলি? গ্যাংগ্রিন। তো দেখো তো, এটা কি পুষ্টিহীনতায় মারা যাচ্ছে না কোষগুলো? এই অংশটাকে আমরা বলবো নেক্রোসিস। ওকে, আর অ্যাপোপ্টোসিস জিনিসটা কি? অ্যাপোপ্টোসিস জিনিসটা হলো যে জেনেটিক্যালি এটা মানে কন্ট্রোলড, মানে জেনেটিক্যালি ঠিক করা আছে যে এই কোষটা এই সময়ে মারা যাবে। তোমার একটা উদাহরণ দিই, যখন আমরা মায়ের পেটে ছিলাম, বাচ্চা অবস্থায় যখন ছিলাম, আমাদের সবগুলো আঙ্গুল কিন্তু এইভাবে লাগানো ছিল। সবগুলো আঙ্গুল কিন্তু একে অপরের সাথে এইভাবে লাগানো ছিল, মাছের পাখনার মতো অনেকটা, ঠিক আছে। বাট কি ছিল? এটা জেনেটিক্যালি কন্ট্রোল, যে এই আঙ্গুলের মাঝখানে যে কোষগুলো রয়েছে না, এই কোষগুলো, আঙ্গুলের মাঝখানে যে কোষগুলো রয়েছে এই কোষগুলো মারা যাবে, ঠিক আছে। এটা জেনেটিক্যালি কন্ট্রোল। তো এই কোষগুলো যখন মারা গেছে তখন কি হয়েছে? আঙ্গুলগুলো আস্তে আস্তে কি হয়ে গেছে? আমাদের আলাদা হয়ে গেছে। তো জেনেটিক্যালি কন্ট্রোল যেটা হলো এটাকে আমরা বলি অ্যাপোপ্টোসিস, ঠিক আছে, এটাকে আমরা বলি অ্যাপোপ্টোসিস। আচ্ছা, এরপরে চলে আসি আমরা মাইটোটিক ইন্ডেক্স। মাইটোটিক ইন্ডেক্স মানে কি? এটা আসলে আমাদের ডাক্তারির একটা জিনিস, যে কোনো জায়গায় টিউমার সৃষ্টি হয়েছে, এটা আসলে টিউমারটা কতটা ভয়াবহ এটা জানার জন্য আমরা এই মাইটোটিক ইন্ডেক্সটা বের করি। এটা মানে কি? মাইটোসিস সৃষ্ট কোষ সংখ্যা ডিভাইডেড বাই মোট কোষ সংখ্যা। মানে মাইটোটিক ইন্ডেক্সটা যত বেশি হবে, তাহলে কি উপরের অংশটা মাইটোসিস যত কোষ সংখ্যা যত বেশি হবে তত কি টিউমার হওয়ার চান্স বেশি, তাই না? তো দেখো এমআই যত বাড়বে টিউমার হওয়ার চান্সও তত বেশি বেড়ে যাবে। একজন কোশ্চেন করেছে, ভাইয়া ক্যান্সার এবং টিউমার কি সেম কি না?
এটা আসলে একটু অ্যাডভান্স কোশ্চেন, বাট না, ক্যান্সার এবং টিউমার সেম জিনিস না। ক্যান্সার মানে হলো যখন ক্যান্সারও এক ধরনের টিউমার, বাট এই টিউমারটা একটু ভয়াবহ, যেই টিউমারটা আশেপাশে ছড়ায় যাবে। ঠিক আছে, ক্যান্সার মানে কি, একটা টিউমার যেই টিউমারটা আশেপাশে ছড়ায় যাবে। মনে করো লাংস বা ফুসফুসে একটা টিউমার হয়েছে, বাট এই টিউমারটা শুধু ফুসফুসে সীমাবদ্ধ না, ও আশেপাশের যে অর্গানগুলো রয়েছে যেমন লিভার বা মনে করো মেয়েদের ক্ষেত্রে হলো ব্রেস্ট, এই আশেপাশে ছড়ায় যাচ্ছে, বা ব্রেন, এই আশেপাশে ছড়িয়ে যাওয়াটাকে আমরা বলি ক্যান্সার। মানে যেই টিউমারগুলো আশেপাশে ছড়িয়ে যায় এবং বেশি ভয়াবহ তাদেরকে আমরা বলি ক্যান্সার। আর যে টিউমারটা এক জায়গায় হয়ে এক জায়গাতেই থাকে সেটাকে আমরা বলি টিউমার, নর্মাল টিউমার। তার মানে ক্যান্সার এবং টিউমার কিন্তু আসলে সেম জিনিস না। ঠিক আছে, আচ্ছা, পরের পাশটা চলে আসি আমরা। এই অংশটা অ্যান্সার করো তো, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষ মৃত্যুকে কি বলে? দেখি কে আগে অ্যান্সার করতে পারে। একটু আগে পড়ালাম তোমাদের যে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষ বিভাজনকে আমরা কি বলি। অলরেডি অ্যান্সার পেয়ে গিয়েছি, দেখি বাকিরা কি অ্যান্সার দেয়। এক্সিলেন্ট, সবাই ঠিক অ্যান্সার দিচ্ছে, সবাই অনেক ব্রিলিয়ান্ট। অ্যান্সার হবে হলো অ্যাপোপ্টোসিস, বা অ্যান্সার হবে ডি। আর যদি পুষ্টিহীনতার কারণে মারা যায় অ্যান্সার হবে হলো নেক্রোসিস। ঠিক আছে, বাট এখানে যদি বলেছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত, অ্যান্সার কি হবে? অ্যাপোপ্টোসিস। তার মানে এটাই রাইট অ্যান্সার, এটা রং অ্যান্সার। ঠিক আছে, চলে আসি আমরা পরের পার্টে। আমরা আমাদের আজকে ক্লাসের অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে অ্যামাটোসিস মাইটোসিস মাঝখানে ডিফারেন্স দেওয়া আছে, এটা তোমাদের 2 নম্বরের কোশ্চেন জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ টিচাররা কোশ্চেন করতে এই চার্টগুলো থেকে কোশ্চেন করতে অনেক পছন্দ করে। কীভাবে কোশ্চেন করবে? নিজের কোনটি অ্যামাইটোসিসের বৈশিষ্ট্য নয়, এখান থেকে 3টা পয়েন্ট দিয়ে দিবে, এখান থেকে 1টা পয়েন্ট দিয়ে দিবে, বলবে নিজের কোনটি অ্যামাইটোসিসের বৈশিষ্ট্য নয়। তো দেখো তো এখান থেকে কোশ্চেনগুলো করা অনেক বেশি ইজি না, তো এই জন্য এখান থেকে টিচাররা অনেক বেশি কোশ্চেন করতে পছন্দ করে। এই যে তোমাদের এখানে সবগুলোকে একসাথে কম্পাইল করা রয়েছে। তো দেখো আমরা আমাদের আজকের ক্লাসের ছোট্ট একটা অংশ আমরা শেষ করে ফেললাম। তো তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ। অলরেডি আমি এখানে অনেক কমেন্ট পাচ্ছি যে আগের কোশ্চেনটা অ্যান্সার সবাই ঠিক লিখেছে। সাদিয়া আক্তার, ফরিদা মোস্তফা, তৌশিদা খাতুন, সবাই আপুরা সবাই ঠিক অ্যান্সার দিয়েছে, অ্যান্সার ডি। তাহামনি একটু ভুল অ্যান্সার দিয়েছে, অ্যান্সার সি, বাট আসলে না, অ্যান্সার হবে ডি। নেক্রোসিস হলো কি, যদি পুষ্টিহীনতায় মারা যায় তখন তাকে আমরা বলবো নেক্রোসিস, বাট যেহেতু জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষ বিভাজনে মারা যাচ্ছে এটাকে আমরা বলবো অ্যান্সার ডি। আনিকা কবির নসীন অ্যান্সার ঠিক দিয়েছে। তো আমরা আমাদের মোটামুটি আজকে ক্লাসে অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি। তো ক্লাসের স্লাইডগুলো কীভাবে পাবো? একজন কোশ্চেন করেছে, ক্লাসের স্লাইডগুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে। এটা তো প্রোভাইড করা একটু টাফ, বাট আমার মনে হয় তোমার এই ভিডিওর যেহেতু সেফ থাকতেছে তোমরা ভিডিওটাকে পজ করেই ক্লাসগুলো দেখে নিতে পারো, বা ক্লাসগুলোর স্লাইডগুলো তোমরা ক্যাপচার করে নিতে পারো, স্ক্রিনশট নিতে পারো। আমার মনে হয় এভাবে তোমরা স্লাইডগুলো কালেক্ট করতে পারো যদি প্রোভাইড করা না হয়। তো তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ এবং আমার সাথে ফুল টাইম থাকার জন্য এবং ধৈর্য সহকারে ফুল ক্লাসটা করার জন্য। ইনশাআল্লাহ তোমার সাথে আবারও আমাদের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের ক্লাসগুলো দেখা হবে। এই ক্লাসটা যদি ফ্রি ছিল, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা তোমাদের ফ্রেন্ডস যারা রয়েছে তাদের সাথে শেয়ার করতে পারো। এবং বোটানি যেহেতু এটা খুব সহজ একটা চ্যাপ্টার, আমার মনে হয় যে সামনের চ্যাপ্টারগুলো আরও অনেক বেশি কঠিন এবং আরও অনেক কমপ্লেক্স ব্যাপার। সেমভাবে বোটানি, তোমাদের জিওলজি, ফিজিক্স, কেমিস্ট্রি সবগুলোরই ক্লাস নেওয়া হবে। সো আমার মনে হয় তোমরা আমাদের কোর্স তাতে খুব তাড়াতাড়ি জয়েন করে ফেলো এবং আমার মনে হয় আমাদের ক্লাসগুলো করে তোমরা আশা করি এই কঠিন জিনিসগুলোকে খুব সহজে আয়ত্ত আনতে পারবে। তো অনেক ধন্যবাদ। তো আমি আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।